হঠাৎ করে তমা ভেতরে এসে আমাদের দেখে বলল, ও সরি সরি, আমি হয়তো ভুল সময়ে এসে গেছি। তোদের কাজ শেষ হলে আমাকে ডাক দিবি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি অনামিকাকে ছাড়িয়ে বললাম, আরে তুই ভেতরে আয় তো, তোর বোন পাগল হয়ে গেছে। মাঝে মাঝে এত পাগলামো করে তোর বোন, মন চায় মাথা ফাটে দেই। অনামিকা মুখ বাঁকিয়ে বলল, আমি তোরে জড়িয়ে ধরেছি? তুই তো বললি অনামিকা, আমি কি তোরে একটু জড়িয়ে ধরতে পারি? আবার মিথ্যা কথা বলিস কেন? তোমার ভেতরে ঢুকে বলল, তা কতদিন হলো তোদের এসব? তোমার কথা শুনে অনামিকা মন খারাপ করে বলল, তোর বন্ধুর পিছনে তো আমি সবসময় পড়ে থাকি, কিন্তু তোর বন্ধু তো আমাকে পাত্তাই দেয় না। ও রিয়া না কে, ওকে নিয়ে চিন্তা করে, আবার ফ্রিতেও এক বাচ্চার বাবা হয়ে গেছে। আমি চোখ ঘুরিয়ে অনামিকাকে বললাম, তুই একটু চুপ করবি? এত কথা আমি তোরে বলতে বলছি। তা কখন এলি তোমার? আমাকে তো কিছু বললি না। তবে তোরে দেখে তো আমার খুব ভালো লাগছে। এতদিন পর তুই বাসায় এলি, জমি একটু আড্ডা দিতে পারবো। হ্যাঁ, আমি তো এখানে আড্ডা দিতে আসছি। আজকে বিকেলেই যেতে হবে, নইলে ফাহিম আবার মন খারাপ করবে। তোরে নিতে আসছি আমি। জানি তুই একা একা যাবি না। এসব কথা পরে বলা যাবে, খুব খিদে পেয়েছে, চল কিছু খেয়ে নেই। আমি খেয়েছি, তুই যা। আমি অনামিকার সাথে কিছুটা সময় কাটাই। আচ্ছা তুই ওর সাথে কথা বল, আমি ডাক দিলে যাবি কিন্তু। তোমা বলল। ওকে, তুই আগে গিয়ে কিছু খেয়ে নে। আমি অনামিকার রুম থেকে বের হয়ে টেবিলে চলে গেলাম। হালকা কিছু খেয়ে রুমে গেলাম, হাত পা ছেড়ে বিছানায় গায়ে দিয়ে দিলাম। এর মাঝেই তোমার রুমে এসে বলল, তোর তো মারার দরকার। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই কিভাবে রিয়ার পিছনে থাকিস? তুই জানিস না রিয়া কতটা বাজে মেয়ে? আবার রিয়ার নাকি একটা বাচ্চা আছে, সে নাকি তোর বাবা বলে ডাকে। এগুলো কি লাদেন? নতুন করে আবার কি শুরু করলি তুই? তুই তো রিয়াকে ভালো করেই চিনিস, তাহলে আবার কেন? বস এখানে। তোমা আমার পাশে বসে বলল, বল কাহিনী কি? আর আমি তো বলি তুই অনামিকাকে বিয়ে করে নি। অনামিকা খুব ভালো একটা মেয়ে। আগে আমার কথা তো তুই শুনবি নাকি? আচ্ছা বল, আমি শুনছি। আমি এক এক করে রিয়ার বিষয়ে সবকিছু করে বললাম। সবকিছু শুনে তোমার মাথায় হাত দিয়ে দিল। তোমার মন খারাপ করে বলল, যেই রিয়াকে আমি সবসময় খারাপ নিয়ে বলতাম, সে কিনা তোর জন্য। আমি খুব বাজে অবস্থায় আছি রে তোমা। যদি পারিস আমাকে একটু বুদ্ধি দে যে আমি কি করব। অনামিকার মুখের দিকে তাকিয়ে হলেও আমি ওকে না করতে পারবো না। অনামিকা সত্যি আমার কাছে বেস্ট একটা মেয়ে। তুই অনামিকাকে বিয়ে করে নে। অতীত মনে রেখে লাভ আছে বল? আর রিয়াকে তুই বুঝিয়ে বলবি। আমি জানি না আমার এখন কি করা উচিত, তবে আমি আর একটু দেখবো যে আমার কি করা উচিত। এখন বল, রওনা দিবি কখন? আমার মেয়েকে ওর বাবার কাছে রেখে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। তুই এখন রেডি হয়ে নে। তোমার ইয়ার আবদার আমি না করতে পারি নাই। মেয়েটা মাত্র আজকে আমাকে বাবা বলেছে। এখন যদি ওকে রেখে চলে যাই, তাহলে মেয়েটা আমাকে না দেখে কান্না করবে। শুধু রাইসাকে নিয়ে আসি, তুই কি বলিস? তোমা আমার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। তবে তাড়াতাড়ি যাবি, সময় নষ্ট করবি না কিন্তু। ওকে যাবো আর আসবো, তোরা রেডি হয়ে নিস। অনামিকা হয়তো যাবে না, আমরা দুজন আর তোর মেয়ে। কে বলছে ও যাবে? তুই? ও নিজে বলল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রুম থেকে বের হয়ে দেখি মামি সবাই বসে টিভি দেখছে। আমি অনামিকাকে জোরে একটা ডাক দিলাম। অনামিকা আমার ডাক শুনে আমার সামনে এসে বলল, কি হয়েছে বল? যা গিয়ে রেডি হয়ে নে, একটু পর আমরা বের হব। তোর দরকার তুই যা, আমি যাব কেন? দেখ মেজাজ গরম করবি না আমার, তোর আমি যেটা করতে বলছি তুই সেটা কর। তুই আমার কে যে আমি তোর কথা শুনবো? আমি এবার অনামিকার দিকে তাকিয়ে বললাম, আরেকবার বলতো আমি তোর কে? কিন্তু আবার অনামিকা আমার মুখের ওপর একই কথা বলে দিল। আমি এবার মন খারাপ করে বললাম, বোকা তো আমি, সবার উপর অধিকার দেখাতে নেই। সরি তোরে জোর করার জন্য। তোমার তুই রেডি থাকিস, আমি এসেই চলে যাব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তবে এই অনামিকার উপর আমার এত অধিকার দেখানো ঠিক হচ্ছে না। আমি এখন যদিও ওকে একটু একটু পছন্দ করতে শুরু করছি, কিন্তু এখনো আমাকে ইগনোর করতে শুরু করছে। আমাকে তো চেনে না ও। বেশি কিছু করলে একেবারে বাসা থেকে চলে যাব। রিয়ার বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই ওর বোন এসে দরজা খুলে দিল। আমাকে দেখে রিয়ার বোন আর কিছু বললো না, চুপচাপ ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখি রিয়া রাইসা বসে বসে টিভি দেখতেছিল। আমাকে দেখে বাবা বাবা বলে রাইসা আমার কোলে উঠে গেল।
আর আমার পকেট থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। রিয়া আমাকে বলল, হঠাৎ করে আমাদের বাসায় আসলেন? বসেন এখানে। না আমি এখানে বসতে আসি নাই, গ্রামে যাচ্ছিলাম ফাহিমকে দেখার জন্য, এজন্য ভাবলাম একটু রাইসার সাথে আগে দেখা করে যাই। আমার কথা শুনে রাইসা বলল, বাবা আমাকে নিয়ে যাও না, আমিও তোমার সাথে যাব। আমার গ্রাম দেখতে অনেক ভালো লাগে, প্লিজ বাবা নিয়ে যাও না আমাকে। না আম্মু, আমি কি বলি, তুমি থাকো, আমি যাবো আর আসবো। আমি বলেছি তো আমি যাব তোমার সাথে, যাব মানে যাব। রাইসার কথা শুনে দিয়া বলল, তোমার আম্মুর তো কয়েকদিনেই ছুটি আছে, আমি বলি কি সবাই মিলে গ্রাম থেকে ঘুরে আসা ভালো লাগবে। দিয়ার কথা শুনে তো রাইসা তাই বলতে লাগলো, ও যাবে সাথে যেন ওর আম্মুকেও নিয়ে যায়। কি যে এক বিপদে পড়লাম আমি ভাই, এখানে এসে আমার এখানে আসাই উচিত হয় নাই, একা একাই চলে যেতাম। আমাকে কিছু চিন্তা করতে দেখে দিয়া বলল, 4টা বছর আপু বাসা থেকে কোথাও বের হয় নাই, সব সময় এই 4 দেওয়ালের মাঝেই সময় পার করেছে, প্লিজ ওকে একটু বাইরে নিয়ে যান, ওর মনটা ভালো হবে, আপনার কাছে অনুরোধ করে বলছি ভাইয়া। দিয়ার কথা শুনে আমার একটু মায়া লাগলো, আর তাছাড়া আমরা সবাই তো যাচ্ছি, এখানে রিয়া গেলে আর কি অসুবিধা হবে। এজন্য আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম যান, আপনি রেডি হয়ে আসেন। রিয়া মাথা নিচু করে বলল, না, আমি যাব না। তুমি রাইসাকে নিয়ে যাও, আমার যাওয়া দরকার নেই। থাক ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না, এখন গিয়ে রেডি হন, আমি দাঁড়িয়ে আছি। আমার সাথে রাইসাও বলল, আম্মু তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমাদের এত দেরি করলে হবে না। রিয়া আমার দিকে তাকিয়ে বলল। আপনি একটু বসেন, আমি রেডি হচ্ছি। একটু পর দিয়া ডাক দিয়ে বলল, আপু আপনাকে ডাকছে রুমে যেতে, গিয়ে দেখেন তো ওর কি হয়েছে। মনে মনে বললাম, এ আমি কোথায় এসে ফেসে গেলাম, মনে হচ্ছে যেন ওর নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছি। রাইসাকে রেখে আমি রিয়া রুমের সামনে চলে গেলাম। বিছানার উপর রিয়া একটা পেটিকোট আর ব্লাউজ পরে বসে আছে, আর ওর হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি এটা দেখে তাড়াতাড়ি ভেতরে গিয়ে ওর হাত ধরে বললাম, পাগল হয়েছে তুমি, হাত কিভাবে কাটলো? রিয়া ফল কাটার ছুরি দেখিয়ে বলল, তোমাকে ডাক দিয়ে তো বলতে পারি না আমাকে শাড়ি পরিয়ে দিবে। সেই অধিকারটা আমি আরও 4 বছর আগে হারিয়ে ফেলেছি। এই জন্য নিজের হাত নিজেই কেটে ফেলছি, যাতে তোমার হাত থেকে শাড়ি পরতে পারি। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কিচ্ছু একটা বাধা করে। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, ভুল ছিল আমার যে রাইসার কারণে আমি কেন এখানে আসতে গেলাম। রিয়া এবার আমার থেকে একটু দূরে সরে গিয়ে বলল, সরি, আমাকে মাফ করে দেবেন। এতদিন পর তো আপনাকে কাছে পেয়েছি, তাই মনের ভিতরে একটু থাক। আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না, আমি আমার নিজেটা নিজেই পরে নিব। রিয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওর হাতের রক্ত বন্ধ করে খুব যত্ন সহকারে শাড়ি পরিয়ে দিয়ে বললাম, এতই যদি ইচ্ছা হয় তাহলে আমাকে সরাসরি বলবেন, এজন্য হাত কাটার কি আছে? জানেন তো আপনার এখন একটা মেয়ে আছে, আমি হয়তো এখন ওর সামনে আছি, এমন তো হতে পারে হঠাৎ করে আমার কিছু হয়ে গেল। এভাবে বলবেন না, আপনার কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। যদি আমার কোনো দিন কিছু হয়ে যায় তো আমার মেয়ের দায়িত্বটা একটু নেবেন। আমি ছাড়া এই পৃথিবীতে ওর কেউ নেই। ম্যাডাম প্লিজ এখন এসব বাদ দেন, আমাদের যেতে পরে দেরি হয়ে যাবে। এই কথা বলে আমি রুম থেকে বের হব, তখন রিয়া আমার হাত ধরে বলল, যখন আমি কোনো মার্কেটিং করতে যাই তখন এর সাথে ম্যাচিং করে আপনার জন্য পায়জামা আর পাঞ্জাবি কিনে রাখতাম। আমি জানতাম আপনি কখনো ফিরে আসবেন না, এরপরেও আমি এরকম কিনে রাখতাম। ওই কথায় আছে না, মনের শান্তি হলো বড় শান্তি। আর দেখেন এখন সব কিছু সত্যি হয়ে গেল। জানি না এমন সুযোগ আমি আর পাবো কি না। আমার কাপড়গুলো রেখে এখানে প্লিজ আপনিও রেডি হয়ে নেন। এই কথা বলে রিয়া একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে দিল আর বলল, আজকের পর থেকে আমি আপনার কাছে কোনো আবদার করব না, যদি করি তাহলে আমার গালে ঠাস করে 2টা চড় বসিয়ে দিবেন। আপনি বলেন আমার কি করা উচিত? কাছের মানুষকে সামনে দেখলে কত কত আবদার করতে মন চায় যেন সারাদিন তার মাঝেই মগ্ন হয়ে থাকি। হয়েছে ম্যাডাম, আর বলতে হবে না আপনাকে, এসব শুনতে আমার একটু ভালো লাগছে না। আসল কাহিনী বলেন কি হয়েছে? এমনি অনেকটা সময় চলে গেছে, তাড়াতাড়ি বের হতে হবে। আমি কি আপনাকে আজকে সাজিয়ে দিব? প্লিজ প্লিজ না করবেন না।
না ভাই, এখন সত্যি সত্যি আমার মাথা নষ্ট হয়ে গেছে। তবে আমি যে কিভাবে হ্যাঁ বলে দিলাম এটাই বলতে পারলাম না। আমার কথা শুনে রিয়া খুশি হয়ে আমার শার্ট খুলতে লাগলো। আমি শুধু মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে রিয়ার দিকে যত তাকিয়ে দেখছি ততই যেন আমার মায়া বেড়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর রিয়া বলল, এখন আপনি চোখ খুলতে পারেন। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়ার সাথে আমার কাপড় ম্যাচিং করা। তবে আমার শার্ট আর প্যান্ট রিয়া খুব যত্ন সহকারে তুলে রাখলো আর বলল, এগুলোর আশা আর কোনোদিন করবেন না। আমি জানি আপনাকে আমি হারিয়ে ফেলবো, এরপরেও এইগুলো রাখছি যাতে আপনার কথা ভুলতে না পারি। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমার পেছনে পেছনে রিয়াও বের হয়ে আসলো। রিয়ার বোন আমাদের দেখে হাসি দিয়ে বলল, খুব মানিয়েছে তোদের। আমি রাইসাকে কোলে নিয়ে বললাম, তো আম্মু চলো এখন যাওয়া যাক। কিন্তু রিয়া পেছন থেকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই কথা বলে রিয়া আবার ভেতরে চলে গেল। একটু পর ফিরে এসে বলল, তো এখন চলেন। আমরা বাসা থেকে বের হতেই রিয়া বলল, আমি ট্রেন দিয়ে যেতে পারি না, বাস হলে বেশ ভালো হতো। আমরা একা যাব না, আমাদের সাথে তমাও যাবে। আজকে যেই আমাকে দেখছেন না, সবকিছু তমার জন্য। ও আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন উপহার দিয়েছিল। আমি ফোনটা বের করে তোমাকে কল দিয়ে বললাম, কিরে তমা, তুই কোথায়? আমরা তো রেডি হয়ে বসে আছি। তুই যে এত দেরি করবি এটা কে জানে? তাড়াতাড়ি আসবি নাকি আরো দেরি করবি? আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুই চলে আয়। কি বলিস, কখন রেডি হলি? আমি তোরে আসতে বলছি, তুই আসবি কি না তাই বল। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া আর ঠিকানা মেসেজ করে দে, আমরা আসছি। ফোন কেটে দিতে রিয়া বলল, আর কে কে যাবে? তোমার অনামিকা যাবে। অনামিকার নাম শুনে রিয়া বলল, ও আপনাকে খুব পছন্দ করে না? রিয়ার কথা শুনে কোনো জবাব দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমার অনামিকা চলে আসলো। আমি জানতাম যে অনামিকা যাবে। ও একটু ভাব ধরেছে যেন আমি একটু যাওয়ার কথা বলি। আমার সাথে রিয়াকে দেখে সবাই যেন একটু অবাক হয়েছে। সাথে আবার ম্যাচিং করে একই পোশাক পরেছি। তবে তোমাকে জোর ধরে রিয়া বলল, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার ভাষা নাই। আপনার জন্য আজও বেঁচে আছে। তোমা বলল, থাক আপু, হয়েছে। তবে আপনার উপর আমার অনেক রাগ ছিল। রিপিট। কিন্তু লাদেন সবকিছু আমাকে বলল, এই জন্য মাফ পেয়ে গেছেন। তো চলো এখন আমরা স্টেশনে চলে যাই। আমি বললাম বাস দিয়ে যেতে হবে, রিয়া নাকি ট্রেন দিয়ে যেতে পারে না। আমার কথা শুনে অনামিকার আগে ফুঁসতে লাগলো। কিন্তু রিয়া আমাদের ক্লাস টিচার হওয়ার জন্য অনামিকা চুপ করে আছে, কিছু বলছে না। যাক, সবাই মিলে বাস কাউন্টারের দিকে যেতে লাগলাম। টিকিট কেটে বাসে উঠে গেলাম। তবে দুজনকে একসাথে নিয়ে যাচ্ছি, জানি না বাবা কি হয় সামনে। একটাকে তো আমি সামলাতে পারি না, আবার দুইটা বাসের ভিতরে যাওয়ার পর তোমা বলল, আমরা পেছনে বসি, তুই তোর মেয়েকে আর রিয়া আপুকে নিয়ে সামনে বস, ঠিক আছে? আমি অনামিকার হাত ধরে বললাম, তোরা এখন পিছনে বস, আমি ওকে নিয়ে সামনে বসবো। অনামিকা রেগে বলল, হাত ছাড়েন কিন্তু, ভালো হচ্ছে না। আমি জোর করেই টেনে অনামিকাকে আমার পাশে বসালাম। অনামিকা আমার পাশে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে তোর, কথা বলিস না কেন? আমার সাথে তুই কেন কথা বলবি না? আমার কিছু হয় নাই। আমি এবার অনামিকার হাত চেপে ধরে বললাম, আরে কি হয়েছে আমাকে বলবি তো? এভাবে মন খারাপ করে বসে থাকলে সবকিছু সমাধান হবে বুঝি? আমার কথা শুনে এবার অনামিকা কান্না করতে শুরু করলো। এই যে এখন শুরু হয়ে গেছে ওর পাগলামো। আমি ওকে কাছে টেনে বললাম, কান্না করিস না, আর আমাকে বল তোর কি হয়েছে, আমি আসি না তোর পাশে? আমার কেন জানি মন বলছে আমার ম্যাডাম তোরে আমার কাছ থেকে কেড়ে নিবে। যেই আমি তোর জন্য এত কিছু করলাম, আর আজকে মনে হচ্ছে যেন আমি ম্যাডামের কাছে হেরে গেলাম। উনার সাথে ম্যাচিং করে তুই কাপড় পরলি, আমি বললে তুই কি আমার কথা রাখতি? আরে ও আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে, কি করব বল? তবে তোরে একটা কথা বলি, আমি যদি এই জীবনে কাউকে বিয়ে করি সেটা তোরে করব। কারণ আমার বিপদের সময় তুই পাশে ছিলি, আর কেউ না। এজন্য এত চিন্তা করিস না। আমার কথা শুনে অনামিকা আরো বেশি কান্না করতে করতে বললো, তুই আমাকে মিথ্যা আশ্বাস দিবি না, আমার মন ভালো করার জন্য এগুলো বলিস না। দূর যা, তোর সাথে আর কথাই বলবো না। যদি একটু কথা বলি শুরু করে আরেকটা। অনামিকা চোখের পানি মুছে বলল, সরি, তুই তো জানিস আমি তোরে অন্য কারো হাতে দেখতে পারবো না। পিছন থেকে রাইসা বলল, বাবা আমি তোমার কাছে আসবো?
আমি বললাম আম্মু আসো। আমার কথা শুনে রাইসা আমার কাছে চলে আসলো। অনামিকা রাইসার দিকে তাকিয়ে বলল, একরকম আমাদের কিউট মেয়ে থাকতো যদি তুই আমাকে বিয়ে করতি। চিন্তা করিস না, খুব শীঘ্রই তোর মনের আশা পূরণ হবে। রাইসা অনামিকার দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি আমার বাবা মায়ের সাথে বসতে চাই, আপনি পিছনে গিয়ে বসেন না। রাইসার কথা শুনে অনামিকা আমার দিকে তাকিয়ে বলল, তুই সবকিছু শিখিয়ে দিলি না? কি বলিস? আমি ওর সবকিছু শিখে দেবো কেন? তোর যেতে হবে না, তুই বসে থাক। আমার কথা না শুনে অনামিকা উঠে রিয়াকে বলল, ম্যাডাম, আপনি সামনে বসেন, আপনার মেয়ে আপনাকে ডাকছে। আমি পিছনে তমা আপুর সাথে বসি। অনামিকার কথা শুনে রিয়া দাঁড়িয়ে বলল, ঠিক আছে, বসো এখানে। যদি খিদে লাগে আমাকে বলবে, বাস থামিয়ে কিছু কিনে দিব। অনামিকা মাথা নিচু করে বলল। জি ম্যাডাম, অবশ্যই। অনামিকার কথা শুনে আমি বুঝতে পারছি যে অনামিকা আমাকে কতটা সম্মান করে আর রিয়াকে। আর সম্মান করবে না কেন? উনি তো আমাদের ক্লাস টিচার। রিয়া আমার পাশে বসে আমার দিকে একবার তাকিয়ে বলল, আমি কি জানলার পাশে বসতে পারি? আমি রাইসাকে নিয়ে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে বসে। রিয়া জানলার পাশে বসে বলল, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আর আপনার গালে কি যেন একটা লেগে আছে। রিয়া আমার দিকে গাল এগিয়ে দিয়ে বলল। নাও, তুমি পরিষ্কার করে দাও। আমি হাত দিয়ে রিয়ার গাল ধরতেই রাইসা প্রশ্ন করলো, বাবা মাকে বেশি ভালোবাসো নাকি আমার আম্মুকে তুমি বেশি ভালোবাসো? রাইসার করা প্রশ্ন শুনে আমি চুপ হয়ে গেলাম। রিয়া আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। রিয়া হয়তো এই প্রশ্নের জবাব শুনতে চাইছে। আমি কিছু বলছি না দেখে রিয়া বলল, দেখো আম্মু, বাবাকে এই প্রশ্ন করতে নেই। তোমার বাবা আমার থেকেও তোমাকে খুব ভালোবাসে। আমি এখন পর হয়ে গেছি, যার জন্য সব কিছু ত্যাগ করলাম। সে আমাকে এখন পর করে দিয়েছে। তবে আমি তোমাকে নিয়ে হয়তো সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তবে সে যেন সুখে থাকে, আমি সেই দোয়াই করি। আমি হয়তো তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সে শুধু সব সময় নিজেকে নিয়েই চিন্তা করে গেল। এখন আমি কাউকে কোনো দোষ দিই না। আমার ভাগ্যে যা আছে আমি মনে করি তাই হবে। কোনো একদিন আমি তাকে বলেছিলাম, ভালোবাসা ব্যাপারটা আসলেই রহস্যময়। 1,47,000 বর্গ মাইলে 20 কোটি মানুষের মাঝে আমার কেবল আপনার জন্যই মন থেকে ভালোবাসা অনুভূতি আসে। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? এরপরেও কি বলবেন না আমি আপনাকে ভালোবাসি না? আমি আমার কথা রেখেছি। আমি এই মনে কাউকে জায়গা দেয়নি। সে হয়তো একটু সুখে থাকার জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছে। তবে আমি আফসোস করি না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি তো তাকে বাবা বলতে পারছো, এতেই হবে, আর কিচ্ছু লাগবে না। রিয়ার বলা কথাগুলো শুনে আমার মনের ভেতরে কেমন কেমন যেন করতে লাগলো। আমি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছি। রাইসা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, বাবা তুমি ঘুমাও, আমি তোমাকে আদর করে দিচ্ছি। রিয়ার করা প্রতিটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। শুধু একজনের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যাই। আমি ভাবি নাই আমি দ্বিতীয় কারো মায়া আবার জড়িয়ে যাব। আমি যত নিজেকে কন্ট্রোল করতে চাই ততই যেন অনামিকার দিকে এক ধাপ এগিয়ে যাই। চোখ বন্ধ করলেই শুধু মাথায় এসব চিন্তা আসে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে এসে গেলাম। রিয়া আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে আর আয়সা আমার বুকের মাঝে। রিয়ার মুখের চুল সরিয়ে ওর দিকে এক নজর তাকিয়ে আছি। তবে আমার কাছে রিয়ার ভালোবাসা কেমন যেন অদ্ভুত মনে হয়। ওর নিজের ভেতরে কষ্ট চেপে রাখে, কিন্তু তা রিয়া কারো কাছে প্রকাশ করে না। আমি ওর কপালে হাত রেখে ওর চেহারা দেখতে মগ্ন হয়ে গেলাম। এর মাঝে রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আমরা কি এসে গেছি? আমি হাত ছুড়ে বললাম, আমরা এসে গেছি। আমার কথা শুনে রিয়া মুচকে মুচকে হাসতে লাগলো, কিছু বলছে না। যাই হোক, সবাই মিলে বাস থেকে নামলাম। এতদিন পর নিজের দেশের মাটিতে পা রেখে মনটা যেন ভালো হয়ে গেল। আজকে কত কত বছর চলে গেল, আর এতদিন পর আবার এখানে ফিরে এলাম। ভালোই লাগছে নিজের কাছে। আমি তোমাকে প্রশ্ন করলাম, এখন ফাহিম কোথায় আছে? হাসপাতালে নাকি বাড়িতে? তোমা বলল, ওরা তো ওদের বাড়িতেই আছে, চল সেখানে যাই। তোমার কথা মতো আমরা ফাহিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবকিছু যেন আগের মতোই আছে, তবে রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে। ফাহিমের বাড়ির সামনে আসতেই তোমা বলল, আমি আগে যাব, তোরা আমার পেছনে পেছনে আয়। তোমা বাসার ভিতরে ঢুকে গেল। আমরা ওর পেছনে পেছনে যাচ্ছি। ভিতরে গিয়ে দেখি ফাহিম ওর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। তোমাকে দেখে ফাহিম দাঁড়িয়ে বলল,
মামা তুই এইখানে, আর আমাকে একটা কল করে বলে আসবি না? তোমা এবার ফাহিমকে বলল। মামা তোর জন্য একটা সারপ্রাইজ আছে দেখ। এই কথা বলতেই আমি ফাহিমের সামনে চলে গেলাম। ফাহিম আমাকে দেখে পেছাতে লাগলো আর বলছে, না না, এটা হতে পারে না। তমা তুই বল, আমি যা কিছু দেখছি সব মিথ্যা। তোমা হাসি দিয়ে বলল, তুই যা দেখছস সবকিছু সত্যি। সেই দিন আমি ওকে বাঁচিয়েছিলাম। ও যে বেঁচে আছে আমি এই কথা কাউকে বলি নাই। ফাহিম তোমার কাছে ওর বাচ্চাটা দিয়ে বলল, আমি যা কিছু দেখছি সব কিছু সত্য না মিথ্যা তা বলতে পারি না, তবে তুই বেঁচে আছিস এটাই অনেক। আমি তো ভাবছিলাম তুই মারা। না রে, মরি নাই এখনো। হঠাৎ করে ফাহিম রিয়াকে দেখে রেগে আমাকে ছেড়ে বলল, একবার আমার বন্ধুকে মেরে তোর শান্তি হয় নাই? ও বেঁচে আছে শুনে আবার ওকে এখানে মারতে চলে এলি। আজকে তো তোরা আমি ফাহিমের হাত ধরে বললাম, আরে থাম, এত রাগ করতে হবে না, ওকে আমি এখানে নিয়ে আসছি। ফাহিম অবাক হয়ে বলল, কি? তোমার কাছ থেকে সবকিছু জেনে নিবি? এখানে আসছি শুধু তোরে দেখার জন্য, আবার আমাদের যেতে হবে। এর মাঝে ফাহিমের বউ এসে বলল, আপনি যেতে পারবেন না ভাইয়া আজকে। জানেন আপনার কথা বলে আপনার বন্ধু কত কান্না করত। আপনি ওর বেস্ট ফ্রেন্ড ছিলেন। আমি ফাহিমের দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে নিজেকে লুকিয়ে রাখতে হয় ভাবি, তবে আপনার বাচ্চার জন্য এখন তেমন কিছু আনতে পারি নাই। আমি টাকা পাঠিয়ে দেবো, কিছু কিনে নেবেন। ফাহিম বলল, দূর, বাদ দে তো এসব। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে। তবে তুই যদি এখানে ওই কবরে। থাক, তোর আর কিছু বলতে হবে না, আমি বুঝছি তুই কি বলবি। এক কাজ করিস, তোমার থেকে সবকিছু শুনে নিস। রাইসা রিয়ার কোল থেকে নেমে বলল, বাবা আমি কিছু খাবো, ক্ষুধা পেয়েছে। রাইসাকে কোলে নিয়ে বললাম, এত খিদে লাগছে আমার আম্মু। ভাবি আপনি ওকে। ফাহিম বলল, চিন্তা করিস না, সব কিছু রান্না চলছে তোদের জন্য। চিন্তা করিস না, সব কিছু রান্না চলছে তোদের জন্য। আর তোর একটা মেয়ে আছে, তুই তো আমাকে বললি না তুই কি রিয়াকে। হ্যাঁ ফাহিম, এত প্রশ্ন করিস না তো। আমি বলছি না সবকিছু তো আমার থেকে জেনে নিবি। আর আমি কাউকে এখনো বিয়ে করে নাই। অনামিকাকে দেখে বললাম, এটা ওর মামাতো বোন। আশা করি আর কিছু জানতে চাইবি না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এখন একটু আমাদের বাসায় যাব, অনেকদিন হলো সেখানে যাওয়া হয় না। বাড়িটা একটু দেখে আসি। রাইসা আমার কোল থেকে নেমে বলল, বাবা আমিও যাব তোমার সাথে। না, তোমার না খিদে পেয়েছে আম্মু? আমি এখন কিছু খাবো না, পরে খাবো। সবাই মিলে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কতদিন পর আমি আমার নিজ বাড়িতে যাচ্ছি, কতটাই না ভালো লাগছে আমার। বাসার সামনে গিয়ে দেখে একটা কবর। আমি দূর থেকে হাসি দিয়ে বললাম, এটাকে আমার কবর মনে করতো না তোমা? আমার কথা শুনে তমা বলল, হুম। আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি সবকিছু একদম ময়লায় নোংরা হয়ে আছে। এসব দেখে ফাইম বলল, আর কতদিন এভাবে বাইরে থাকবি? এখন তো তুই তোর বাসায় আয়। নিজের বাড়ি ঘর আছে যেহেতু আসতে তো হবেই। রাশিকে কোল থেকে নামিয়ে বললাম, ফাহিম আমাকে একটা সাহায্য করবি? কি করতে হবে শুধু এটাই বল। আমার এখন একটা পিস্তলের দরকার ছিল, যার জন্য আমার 4টা বছর নষ্ট হয়ে গেছে। এখন আমি তার বাসায় যাব, গিয়ে যদি ওরে পাই তাহলে একেবারেই গুলি করে দিব। আমার কথা শুনে রিয়া আমার সামনে এগিয়ে এসে বলল, আমার বাবাকে ছেড়ে দাও, ওনাকে ওনার মতো বাঁচতে দাও। এখন তো আর ওনার সাথে তোমার কোনো শত্রুতা নাই। রিয়ার কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। ঠাস ঠাস করে ওর গালে দুটো চড় দিয়ে বললাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর কাছে তোর বাবা বেস্ট না? তোরে মাফ করলাম, সাথে তোর কথা শুনে তোর বোনকেও মাফ করলাম। আর বলি এখন তোর বাবাকে মাফ করে দিতে? আসলে কি তোর মনে আমার জন্য ভালোবাসা ছিল? এতদিন ভাবতাম যা আমার জন্য এত কিছু করলি, এর জন্য তোরা একটু সুযোগ দেই। আর তুই কিনা, তুই জানিস তোর বাবা আমার সাথে কি কি করছে? আর তুই কিনা বলিস ওনাকে ছেড়ে দিতে? আমার তো মন বলছে তোর এখন গুলি করে মেরে ফেলি। অনেক কাহিনী করছি। আর না, এবার আমি অনামিকার সামনে গিয়ে বললাম, মামার কাছে কল দে তো। কি করবি? আমি ধমক দিয়ে বললাম, তোর যেটা করতে বলছি তুই তাই কর, এত বেশি বুঝিস কেন আমার কথা? আমার কথা শুনে অনামিকা ভয়ে ভয়ে ওর বাবাকে কল দিল। আমি ফোনটা নিয়ে বললাম, হ্যালো মামা। হুলাদেন বল কি হয়েছে? সামনে যেই শুক্রবার আসছে সেই শুক্রবারে আমি অনামিকাকে বিয়ে করব। বিয়ের সবকিছু রেডি করতে আপনার যা যা দরকার করতে পারেন। কি বলস? তুমি এসব একটু ভেবে চিন্তে বলো। আমি যা বলছি সবকিছু সত্যি। আপনাকে যা বলছি আপনি তাই করেন। আমি এখান থেকে এসে ওকে বিয়ে করব। সত্যি বাবা, তুমি মন থেকে বলছো তো? জি মামা।
এই কথা বলে আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে বললাম, তোর বাবাকে যদি আমি কোনো জায়গায় খুঁজে পাই তাহলে খবর আছে। আর ওনাকে বাঁচতে যদি তুই সামনে যাস তাহলে তোরে মারতেও আমি একবারও চিন্তা করব না। আমার 4টা বছর নষ্ট করেছে। না পারলাম একদিন হাসতে, না পারলাম একদিন একটু ভালো করে ঘুমাতে। আজকে এখানে আসছি আমি কই আমাকে একটু সান্ত্বনা দিবে, তা না করে আসছে ওর বাবার হয়ে কথা বলতে। এতদিন ভাবতাম আমার জন্য সবকিছু কোরবানি করে দিয়েছে, আর এখন এসব চিন্তা করতে আমার খারাপ লাগছে। রাইসা আমার কাছে এসে বলল, নিজে বসো বলছি, তুমি আমার আম্মুকে মেরেছো, তোমাকে তো আমি। রাইসার কথা শুনে আমি চোখ বন্ধ করে নিচে বসলাম। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে, তাও পিচ্চির কথা শুনে নিচে বসলাম। রাইসা আমার চুল টেনে বলল, আরো মারবে আমার আম্মুকে বলো? না মারবো না। তাহলে আমার আম্মুকে ছড়ি বলে যাও। আমি চোখ খুলে রিয়ার দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আমি রাইসাকে কোলে নিয়ে বললাম, সরি। রিয়া চোখের পানি মুছে বলল, ফাহিম, আমাকে তুমি তোমার বাসায় নিয়ে চলো, আমার ভালো লাগছে না। অনামিকা বলল, ম্যাডাম চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আর লাদেন, তুই দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসবি। এই কথা বলে সবাই চলে যাচ্ছে। আমি আর ফাহিম দাঁড়িয়ে আছি, আমার কোলে আমার মেয়ে। ওরা যাওয়ার পর রাইসা বলল, বাবা, আম্মুর কি মন খারাপ? না আম্মু মন খারাপ না, তোমার মতো ওনার খিদে লাগছে বুঝলে। ফাহিম বলল, কিরে মামা, কাহিনী কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, ফারজান আপু কি বাসায় আছে রে? উনি এইখানে থাকে, চল ওনার সাথে দেখা করি। ফাহিমকে নিয়ে ফারজান আপুর বাসার সামনে চলে গেলাম। গিয়ে দেখি দরজার ভেতর থেকেই খোলা আছে। আমরা ভেতরে চলে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে ফারজান আপুকে পেলাম না। ফাহিম ফারজান আপু বলে ডাক দিল, তাও পেলাম না। এর মাঝে দেখি ফারজান আপু ছাদ থেকে নিচে নামছে। ফারজান আপু নিচে নামতে নামতে বলল, আমি ফাহিম, সরি। আরে ফাহিম, তুই আবার কখন এলি? আমাকে ডাক দিবি না তুই? ফারজান আপু নেমে আমার দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেল। ওনার মুখে কোনো কথা নাই। আমি ফারজান আপুর সামনে গিয়ে বললাম, কেমন আছেন আপু? জানেন আপনাকে আমি কতটা মিস করি। আপনার কথা আমার অনেক মনে হয়, কিন্তু নিজের ভিতরে যেন একটা প্রতিশোধের আগুন জ্বলছিল, এজন্য এতদিন দূরে ছিলাম। ফারজান আপু ফাহিমকে বলল, ফাহিম, এগুলো আবার কোন ধরনের মজা? তুই তো জানিস মৃত মানুষ একবার মরে গেলে আর কখনো ফিরে আসে না। এর পরেও এগুলো কি? আমি ফারজান আপুর হাত ধরে বললাম, আমাকে দেখে কি বিশ্বাস হয় না যে আমি বেঁচে আছি আপু? আসলে সেদিন আমি মারা যাই নাই, তোমার সাহায্যে বেঁচে গিয়েছিলাম। আর এটা সত্যি আমি আপু। তাহলে ওই লাশটা? ওই লাশের মুখ দেখেছেন? ওর মুখে আমি কোনো চিহ্ন রাখি নাই, যাতে আমাকে কেউ চিনতে না পারে। এটা বলতেই ফারজান আপু আমাকে জোরে ধরে কান্না করে দিল, আর বলতে লাগলো, এতদিন পর তোরে এভাবে দেখবো আমি আশা করি নাই রে। আমি তো ভাবছিলাম তুই সত্যি সত্যি। আপনাদের দোয়ায় বেঁচে আছে আপু। ফারজান আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, তোরা বস এখানে, আমি তোদের জন্য কিছু একটা তৈরি করছি। কিছু করতে হবে না আপু আপনার, আমি এমনি একটু পর চলে যাব। বসেন এখানে, আপনার সাথে কিছু কথা বলি। সোফায় বসে ফারজান আপুকে প্রশ্ন করলাম, আপু আপনি কি এখনো বিয়ে করেন নাই? আজও সেই একই বাসায় আছেন যে? ফারজান আপু হাসি দিয়ে বলল, বিয়ে সেই কবেই করেছি, তবে বাড়িওয়ালার ছেলেকে। আর তোর দুলাভাই বিদেশে আছে, সামনের মাসে চলে আসবে। আর তোর খবর কি শুনি? আমার আর খবর আপু কোনো মতে চলে বলতে পারেন। আজকে এখানে আসছি শুধু ফাহিমকে দেখতে, নইলে আমি এখানে আসতাম না। ফারজান আপুর সাথে কথা বলতে বলতে বিকাল হয়ে গেল। ফারজান আপুর আয়েশের সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু আমি ওর পরিচয় দিই নাই। দিলে পরে আপুকে রিয়ার সম্পর্কে বলতে হতো। সবশেষে ফাহিমকে নিয়ে গ্রাম দেখতে বের হয়ে গেলাম। বাসায় যেতে যেতে একদম রাত হয়ে গেল। বাসায় যাওয়ার পর দেখি সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু রিয়াকে টেবিলে দেখলাম না আমি। রাইসা আমার কোল থেকে নেমে ওর মাকে খুঁজতে খুঁজতে রুমে চলে গেল। আমাকে দেখে ফাহিমের বউ জিজ্ঞেস করলো, ভাইয়া, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেন। সেই কখন আসছেন, এখনো তো কিচ্ছু খান নাই। ফাহিম আমাকে ওর রুম দেখিয়ে দিল। হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসতেই অনামিকা বলল, ওই শোন, রিয়া ম্যাডাম তো এখনো কিছু খায় নাই। রাইসাকে আমি খাইয়ে দিচ্ছি, উনি নাকি খাবে না। তুই গিয়ে একটু কথা বলে দেখিস তো। অনামিকার কথা শুনে আমি আমার মতো খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি অনামিকার রুমে চলে গেলাম। গিয়ে দেখি অনামিকা তোমার সাথে গল্প করছে। আমাকে দেখে তমা বলল, তা যাবি কবে রে? কালকে সকালেই চলে যাব। দেখি তমা, তুই রুম থেকে একটু বের হ, অনামিকার সাথে আমার কথা আছে। তমা হাসতে হাসতে বলল, দেখেছিস, আবার বিয়ের আগে বাসর রাতের কাজ সেরে ফেলেছিস না। ধুর তুই যা তো, উল্টো পাল্টা কথা বলিস না। তমা যেতে অনামিকা বলল, বল কি বলবি।
তবে আমি জানি তুই ম্যাডামের সাথে রাগ করে বিয়ের সিদ্ধান্ত নিলি। আমি বাবাকে বুঝিয়ে বলবো তোর কিছু বলতে হবে না। তুই কোনো চিন্তা করিস না, তুই রিয়েকে বিয়ে করে নে। অন্তত তোরে সুখে থাকতে দেখতে পারবো তো। আমি অনামিকার পাশে বসে বললাম, রিয়া যখন ছিল না তখন তুই আমার সবকিছু দেখতি না বল? তুই তো আমাকে সব দিক থেকে সাহায্য করতি। আমি যা বলি তাই করিস। তোরে আমি বিয়ে করবো এটা সত্যি, তবে পরে আর কি হবে না হবে এগুলো দেখার আমার সময় নেই। আমাকে সবসময় সঙ্গ দিতি তুই, বিয়ে করবি না আমাকে বল তুই? আমি কি এতটাও খারাপ ছেলে? অনামিকা আমাকে জড়িয়ে ধরে বললো, এভাবে বলিস না তুই, তোর জন্য আমি সবকিছু করতে পারি। আমি তোরে বিয়ে করব না কেন? তুই যদি বলিস তো আমি এই মুহূর্তেই তোরে বিয়ে করতে রাজি। তুই তো জানিস আমি তোরে কতটা ভালোবাসি। এই কথা বলে অনামিকা আমার দিকে ওর মুখ এগিয়ে দিল। আমি বুঝতে পারছি ও আমার কাছে কি চাইছে, এই জন্য আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, সবকিছু এত তাড়াতাড়ি করলে হবে না, একটু ধৈর্য ধর, ঠিক আছে? এখন তাহলে আমি গেলাম, তুই থাক, আর সকাল সকাল আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, যা, আর নিজের খেয়াল রাখবি। আমি অনামিকার পাশ থেকে উঠে রুমে চলে এলাম। ফাহিমা আমাকে দেখে বলল, আমি গিয়ে অনুরোধ করে আসছি রিয়া আপুকে খাওয়ার জন্য, কিন্তু উনি নাকি খাবেন না। আমার যতটুকু করার আমি করছি, এখন তুই গিয়ে দেখ। আমি পারবো না, যার খাওয়ার দরকার সে খেলে খাবে, না খেলে নাই। আরে যা তো তুই, সবসময় এত রাগ নিয়ে থাকলে হয়? যা তুই, রুমে খাবার রাখা আছে, গিয়ে দেখ। কি আর করব, যেতে তো হবে। এক জ্বালায় জীবন বাঁচে না, আরেক জ্বালায় সে হাজির, এই ছিল আমার কপালে। আমি ধীরে ধীরে রিয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি রাইসা বিছানা এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়ছে, আর রিয়া এইভাবেই চোখ খুলে শুয়ে আছে। আমি রুমের দরজা লাগিয়ে দিলাম। আমাকে দেখে রিয়া কিছু বললো না, শুধু শোয়া থেকে উঠে বসে গেল। আমি খাবারের প্লেটটা ওর সামনে নিয়ে গেলাম, একটা চেয়ার টেনে ওর পাশে বসে বললাম, খাবারের সাথে কোনো রাগ দেখাতে নেই। আমার উপর রাগ থাকলে সেটা আমাকে বলবেন, তাই বলে না খেয়ে থাকতে হবে এটা তো এমন কোনো কথা না। রিয়া মাথা নিচু করে বলল, আমার বাবা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। যেই দিন থেকে আমার ভিতরে এই জ্ঞানটা এসেছে যে যার জন্য সব কিছু করলাম, আর সে আমার পাশে নাই। আমার বাবা কিনা আমার সব কিছু কেড়ে নিল। এমন বাবা থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এই জন্য আমি বাবাকে সেই দিনই ছেড়ে চলে আসছি। ওনার সাথে এখন আমার কোনো সম্পর্ক নাই। আমি বলছি না, যদি আপনার আমার বাবার ওপর এতই রাগ থাকে, সেটা আমার উপরে প্রয়োগ করেন। একবার বাবার জন্য আপনাকে হারিয়েছি, এখন কি আবার আপনি বাবার সামনে গিয়ে নিজের ক্ষতি করবেন? এর জন্য ভয় হয় আমার। হয়তো আমি আপনাকে পাবো না এটা জানি, কিন্তু আপনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই আলাদা একটা মনের শান্তি। তবে আমি এখন কোনো কিছুর আফসোস করি না। আমি যদি মারাও যাই, এতেই আমার কোনো সমস্যা নাই। রিয়ার কথা শুনে বললাম, সরি তখনের জন্য। আসলে তখন তুমি তোমার বাবার পক্ষ নিয়েছিলে তো, এজন্য একটু রাগ হয়েছিল। থাক, আপনাকে সরি বলতে হবে না। ভুল তো করেছি আমি। সরি বলতে হবে আমাকে। আমি রাইসাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। আমার জন্য আপনি কষ্ট পান, তাই তো? অনামিকাকে বিয়ে করে নেন, ও খুব ভালো মেয়ে। আমি দূরে চলে যাব। তোমার কথা শেষ হয়েছে, আমি বুঝতে পারছি তুমি কি বলবে, এখন খেয়ে নাও। না, আমি এখন খাবো না, আমার খিদে নাই। খেতে বলছি না তোমাকে? আমি বলছি তো খিদে নাই। ঠাস করে একটা চড় দিয়ে বললাম, চুপচাপ খাও বলছি, নইলে আরো মারবো কিন্তু। দিয়ে গালে হাত দিয়ে চুপচাপ খেতে লাগলো। ওকে দেখি একটু মায়া লাগছে, তবে তখন সবার সামনে এইভাবে ওকে অপমান করা ঠিক হয় নাই আমার। খাবার শেষ হতেই প্লেট টেবিলের উপর রেখে বললাম, তাহলে আমি চলে যাই ম্যাডাম, ঘুমাতে হবে এখন গিয়ে। রিয়া আমার কথা শুনে দাঁড়িয়ে আমার হাত ধরে আমাকে টেনে বিছানা নিয়ে এসে আমাকে ঠেলে নিচে ফেলে দিল। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল, যখন বলছিলেন যে আমি অনামিকাকে বিয়ে করব, তখন আমার কতটা যে কষ্ট হচ্ছিল বলার বাহিরে। এরপরেও সব কিছু নীরবে সহ্য করে নিয়েছি। নীরবে কান্না করতে এখন বেশ ভালোই লাগে। আপনি অনামিকাকে বিয়ে করে নেন, আমি না করব না। আমার এখন একটা মেয়ে আছে। আমি জানি আমি আপনাকে আজকের পর থেকে আর কখনো হয়তো এভাবে এত কাছে পাবো না। আপনি ছাড়া আমার দ্বিতীয় কারোর সাথে এমন কিছু করতেও পারবো না। আমাকে আর একটা সন্তান দিবেন? আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমি জানি এইগুলো বলা
আপনার সাথে ঠিক হচ্ছে না, কিন্তু এই মনে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনার কাছে ভালোবাসার হাত বাড়িয়ে আজকে এই কথাটা বলছি। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। আমি রিয়ার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আর বললাম, দেখো তুমি যা বলছো তা ঠিক না, তবে তুমি যদি বলো। আমাকে আর কিছু বলতে না দিয়ে রিয়া আমার শার্ট খুলতে লাগলো। আমি ওকে বাধা দিয়ে বললাম, আমরা যা করছি এসব ঠিক না রিয়া। রিয়া আমার হাত দূরে সরিয়ে বলল, আমাকে আজকে প্লিজ আপনি বাধা দিবেন না। আপনার জন্য সব কিছু ত্যাগ করলাম আমি, আর আপনি আমার জন্য এইটুকু ত্যাগ করতে পারবেন না? আমার প্রথম ভালোবাসা আপনি। যদি অধিকারের কথা বলেন, সেটা আমি আগেই পাই। তবে অনামিকাকে আপনি বিয়ে করবেন, আমি না করব না। আর আপনার পথের কাঁটাও হব না। দেখো রাইসা পাশে শুয়ে আছে। কিছু হবে না। ও একবার ঘুমিয়ে গেলে একেবারে সকাল ছাড়া আর ওঠে না। রিয়া এবার আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। আমি জানি না রিয়ার সামনে আসলে আমার কি হয়ে যায়। মনে হয় যেন আমার হার্টবিট ওকে দেখে দুর্বল হয়ে যায়। রিয়া হাত দিয়ে লাইট বন্ধ করে দিল। পরে যা কিছু হলো সবকিছু ইতিহাস হয়ে গেল। জানি না রিয়ার সাথে কতক্ষণ এইভাবে ছিলাম। ঘুম ভাঙলো রিয়ার ডাকে। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? এখনো তো সকাল হয় নাই। কেউ দেখে ফেলার আগে চলে যান। আমি চাই না আমার জন্য আপনার মান সম্মান চলে যাক। রিয়াকে আমার বুকের উপর থেকে সরিয়ে কাপড় পরে নিলাম। আর বললাম, মাঝে মাঝে তুমি এমন কিছু আবদার করে ফেলো যেগুলো রাখতেই হয়। তবে আজকের দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। রিয়া আমার মাথা ধরে আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, হয়তো আর কখনো আপনার সাথে একাকিত্ব সময় কাটাতে পারবো না, তবে আজকের রাতটা সত্যি আমার কাছে খুব বেশি আনন্দময়। আমি এবার চুপচাপ রুমের দরজা খুলে বের হয়ে গেলাম। এখন আবার এই রাতের বেলায় গোসল করতে হবে, এই না হলে কপাল আমার। রুমে গিয়ে দেখি ফাইম এক সাইডে চুপচাপ ঘুমিয়ে আছে। আমি ওয়াশরুমে ঢুকে আগে গোসল করে নিলাম। গোসল করে বের হতেই ফাইম শুয়ে থেকে বলল, এতই যদি ওর জন্য তোর ভালোবাসা থাকে, বিয়ে করে নে। এভাবে রাতে দেখা করার কোনো মানে আছে? তুই জেগেছিলি ফাহিম? তোর আসার শব্দ শুনে ঘুম ভাঙলো। অনামিকাকে বিয়ে করবো বলে ও আজকে আমার কাছে, তো বিশ্বাস কর আজকে প্রথম ছিল। রিয়া অমন ভাবে বলছিল, ওর মুখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গেছি। ফাহিম উঠে বলল, তুই রিয়াকে ছাড়া থাকতে পারবি? যার জন্য এত কিছু করলি, তাকে তুই ছেড়ে দিতে পারবি? আমি তো মনে করি তুই পারবি না। তাহলে আমি কি করব বল? তোর মন, তুই যা বুঝিস তাই কর, তোকে কেউ না করবে না। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, নইলে শরীর দুর্বল হয়ে যাবে। এমনিতে সারা রাত খুব পরিশ্রম করলি তুই। তোর তোর বাজে কথা রাখতো। আমি আর কিছু না বলে ফাহিমের পাশে চুপচাপ শুয়ে গেলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারে না। সকালে অনামিকার ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতে অনামিকা বলল, রিয়া আপুকে সকাল থেকেই খুব খুশি খুশি লাগছে, কাহিনী কি রে? আমি কি জানি, তুমি বরং ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। আমাকে এত প্রশ্ন না করে। আমি তো বুঝেই গেছি যে রিয়াজকে কোনো কারণে এত খুশি। রুম থেকে বের হয়ে দেখি সত্যি রিয়াজকে সবার সাথে হাসি মুখে কথা বলছে। তবে হঠাৎ করে আমাকে দেখে কেমন যেন রিয়া লজ্জা পেয়ে গেল। রাতের কথা মনে হতে আমার একটু কেমন কেমন লাগছে। তবে সকালের নাস্তা খেয়ে ফাহিমকে বিদায় দিয়ে আমরা আবার নিজের ঠিকানা রওনা দিলাম। তবে এবার তোমা আমার পাশে বসছে। রিয়া আর অনামিকা একসাথেই বসলো। কিন্তু একটা জিনিস আমার চোখে বারবার পড়ে, যে রিয়াকে খুব সম্মান করে অনামিকা। এটা দেখে আমার খুব ভালো লাগে। মাঝ রাস্তায় তমাও নেমে গেল। ওকে বিদায় দিয়ে দিলাম। তমা বলল যে ও নাকি আমাদের বিয়েতে আসবে। এই পর্যন্ত আমি একটু খুশি ছিলাম। তবে তমা যখন আমার বিয়ের কথা বলল, তখন যেন আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আমি যদি বিয়ে করি তাহলে রিয়ার কি হবে? তবে আজকে রাতে যা কিছু হয়েছে, রিয়া কিন্তু এর সুযোগ নেবে, আমি ভালো করেই জানি। ও বলছে আমার বাচ্চার মা হতে চায়। ও একজন শিক্ষক। যদি রিয়া প্রেগনেন্ট হয়ে যায় তাহলে বলবে এই বাচ্চা কার? তখন রিয়া কি জবাব দেবে? এই কথা চিন্তা করে যেন আমার মাথা ঘুরছে। রিয়ার দিকে তাকিয়ে দেখি অনামিকার সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলছে। অথচ ওরা দুইজন জানে দুইজনের বিষয়ে। এরপরেও কেউ কারোর সাথে এই বিষয় নিয়ে কথা বলে না। রিয়ার বাসার সামনে আসতে রিয়া অনামিকাকে বলল, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি আছি। তুমি আমার ছোট বোনের মতো। তবে তুমি সুখে থাকো, দোয়া করি। আমার সব কিছু তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। খুব খুব সুখে থাকো, দোয়া করি। তোমার উপর আমার একটুও অভিযোগ নেই অনামিকা। আচ্ছা বাই, গেলাম হ্যাঁ। রাইসা ওর আম্মুর কোলে ঘুমিয়ে গেছে, এজন্য ওকে কিছু বলতে পারে নাই। তবে রিয়া আমার দিকে তাকালো, কিন্তু কিছু না বলে একটা হাসি দিয়ে চলে গেল।
রিয়া যাওয়ার পর অনামিকা বলল, সত্যি রিয়া আপুর মনটা খুব ভালো। ওনার মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। বাসার সামনে নেমে দেখি সবকিছু একদম নতুন সাজে সাজানো। আমি অবাক হয়ে বললাম, কিরে অনামিকা, মামা তো দেখি সবকিছু একদম নতুন করে রূপ দিয়েছে। অনামিকা হেসে বলল, বলতে হবে না, কার্মের বিয়ে মাত্র তো শুরু, সামনে আরো কত কিছু হয় না দেখ তুই। এখন চল ভিতরে যাই, এখানে দাঁড়িয়ে কথা বললে কি হবে? দরজার সামনে যেতেই মামি বলল, দাঁড়াও একটু তুমি। জি মামি বলেন, কি বলবেন? মামি আমাকে পানির পাইপ দেখিয়ে বলল, যাও গোসলে আসো। কিন্তু কেন মামি? আর আমি মাত্র আসলাম, যদি গোসল করতে হয় তাহলে রুমে গিয়ে করব, কেন বাইরে কেন তাহলে মামি? এখন থেকে তুমি এই বাসার কিছু হতে চলেছো। বাহিরে কি করে আসছো না আসছো তা তো আমি জানি না। একেবারে পবিত্র হয়ে বাসার ভিতরে আসবে, আর অনামিকার সাথে তুইও। এখন তাড়াতাড়ি কর প্লিজ, দেরি করিস না। আমার অনেক কাজ আছে, আমি ভেতরে গেলাম। আর তোদের ওপর কি আমার নজর আছে? চালাকি করার চেষ্টা করবি না। এই কথা বলে মামি ভেতরে চলে গেলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, এটা কোনো কথা অনামিকা? অনামিকা নিচ থেকে পানির পাইপ নিয়ে আমার উপর দিয়ে বলল, দেরি করে লাভ আছে, তাড়াতাড়ি করে নে। কি আর করব, মামি বলছে তো করতেই হবে। গোসল করে ভেজা কাপড়ে রুমের ভেতরে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে বিছানার উপর বসে আছি, তখন মামি এসে বলল, বাবা কিছু খাবে চলো। এখনো ও তো মনে হয় কিছু খাও নাই। মামি যাওয়ার পর মনে মনে বললাম, এখন থেকেই দেখি আমাকে জামাই আদর করা শুরু করছে, বিয়ের পর কি হবে। আমি রুম থেকে বের হয়ে টেবিলে চলে গেলাম। টেবিলে বসতে দেখি অনেক রকম খাবার সাজানো। মামাও টেবিলে বসে আছে। আমি অনামিকার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললাম, এসব কি শুরু হয়েছে বলতো আমাকে? অনামিকা হাসি দিয়ে বলল, চুপচাপ বসে খেয়ে নে, কথা বলিস না। আমি বসতেই মামা বলল, বাবা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। জি মামা বলেন। তুমি কি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো, নাকি আবার কারোর সাথে রাগ করে বলে দিয়েছো যে আমি বিয়ে করতে রাজি আছি? দেখো বাবা, আমার একটাই মেয়ে, ও আমাদের জীবনের সব কিছু। ও তোমাকে অনেক পছন্দ করে, আর আমি আমার মেয়ের বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু বলি নাই। তুমি তো আমাদের বাসায় অনেক দিন ধরে আছো, এই জন্য তোমাকে আমরা খুব ভালো করেই চিনি। এই যে এত অনুষ্ঠান সবকিছু নতুন করে সাজিয়েছি, যদি বিয়ের পর শুনি যে আমার মেয়ে সুখে নেই, তখন আমার মনে কতটা আঘাত আসবে জানো তো। এজন্য আমি আবার বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, মন থেকে বলছো তো? আমি খাবার রেখে মামার দিকে তাকিয়ে বললাম, আমি সবকিছু মন থেকে বলছি। আর কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, তবে অচেনা কাউকে আমি বিয়ে করতে পারবো না। আমার জন্য অনামিকাই ঠিক আছে। আমার কথা শুনে মামা খুশি হয়ে বলল, যাক, এতদিন পর হলেও তো তুমি রাজি হয়েছো, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। খাওয়া শেষ হতেই রুম থেকে চলে গেলাম। আমার পিছনে অনামিকা এসে রুমের দরজা বন্ধ করে দিল। অনামিকা আমার পাশে বসে বলল, আমি এখন কি বলবো তোরে এটাই বুঝতে পারছি না। রিয়া ম্যাডামকে ছাড়া তুই থাকতে পারবি? আমি অনামিকার কথা শুনে চোখ বন্ধ করে দিলাম। আর বললাম, থাকতে পারবো কি, থাকতে হবে আমাকে। আমি যদি তোরে বিয়ে করি, তুই তোর ভালোবাসা দিয়ে আমাকে সবকিছু ভুলে দিতে পারবি না? অনামিকা আমার মাথা ওর বুকের সাথে চেপে ধরে বলল, এটা কোনো বিষয় না, যার জন্য এত কিছু করলাম তাকে তো মন প্রাণ উজাড় করে ভালোবাসা। তবে আমিও তো একটা মেয়ে। রিয়া ম্যাডাম ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওনার একটা বাচ্চা আছে, আবার সেই তোরে বাবা বলে ডাকে। আমি বলি কি, তুই রিয়া ম্যাডামকে বিয়ে করে নে, এখনো সময় আছে। আমার বাবাকে তুই না করে দে। আমাকে ছাড়া তুই বুঝি থাকতে পারবি? বল, আমাকে ছাড়া তুই একা একাই থাকতে পারবি? আমার কথা শুনে অনামিকা কান্না করতে লাগলো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি আর কি করব তুই বল? আমি তোরে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তোর জন্য নিজের জীবন দিতেও সব সময় রাজি আছি। এই পাগল মেয়ে, এজন্য কি কান্না করতে হয়? আর আমি কি তোরে বলছি যে আমি তোরে বিয়ে করব না? পরে কি হবে না হবে এটা চিন্তা করি না। আমি যা বলছি তাই হবে। এখন কান্না বন্ধ কর তুই প্লিজ। আমি কি তোর উপর খুব জোর দেখাচ্ছি না রে? অনামিকার মাথা চেপে ধরে বললাম, কান্না করিস না, আমি বলছি তো তোরে আমি বিয়ে করব। তুই তো এটাই জানতে চেয়েছিলি যে আমি তোরে ভালোবাসি কিনা। আজকে সত্যি একটা কথা বলি, আমি ভাবি নাই আমি তোর উপরে এতটা আসক্ত হয়ে যাব। খুব 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 মায়ায় পড়ে গেছি আমি তোর। অনামিকা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে আবার জড়িয়ে ধরলো আর বলল, যদি আমি ভুল করে থাকি মাফ করে দিস।
আমি রিয়া ম্যাডামকে বলছি না, এখন এসব বাদ দে। অনেক দূর থেকে জার্নি করে আসলি, যা গিয়ে ঘুমা। আমার ভালো লাগছে না, ঘুমাবো, কি বলি? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এখানে শুয়ে ঘুমিয়ে পড়। অনেকে বিছানায় শুয়ে আমার হাত জড়িয়ে ধরে আমার দিকে এক নজরে তাকিয়ে আসছে। আমি ওর চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে বললাম, অনেক দেখছেন ম্যাডাম, আর দেখতে হবে না, ঘুমান। জানিস তো, প্রিয় মানুষকে দেখার মাঝে আলাদা একটা শান্তি আছে। 2 দিন পর তোরে আমি বিয়ে করব, এরপর যত দেখার দেখিস, আমি তোরে না করব না, ঠিক আছে? অনামিকা হুম বলে চোখ বন্ধ করে দিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে অনামিকা ঘুমিয়ে গেল। আমি বাইরে গিয়ে মামার সাথে কিছু কাজের বিষয়ে কথা বলতে লাগলাম। এসব করতে করতে কখন যে সময় চলে গেল বলতে পারে না। সকালে একটু আগেই ঘুম থেকে উঠলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন নিয়ে বিজি ছিলাম। দরজা ঠেলে অনামিকা ভিতরে এসে বলল, আবার কবে কলেজে যাওয়া হয় না হয় তা তো আর জানি না। চল আজকে কলেজ থেকে ঘুরে আসি। পড়াশোনা করে আর কি হবে? বিয়ের পর তো আমাকে রান্না করে খাওয়াতে হবে, আমার সেবা করতে হবে, পড়াশোনার সময় পাবি না তুই। অনামিকা ফল কাটার ছুরি নিয়ে বলল, কি বললি, আবার একবার বল তো। বিয়ের আগে যদি এভাবে ভয় দেখাস তাহলে কি তোরে আমি বিয়ে করব বল? আজকে আর কলেজে যাব না, কালকের পর দিন তো বিয়ে। আমরা বিয়ের আগের দিন কলেজে যাব? আজকে কি করবি? কিছু করবো না, তবে আমার মনটা অনেক খারাপ, প্লিজ আজকে যাব না। কি হয়েছে তোর, আমাকে বল, আমি আছি না তোর পাশে? অনামিকার হাত ধরে বললাম, তোমার তোর জন্য নতুন করে জীবন পেয়েছি, আর তোর মতো একটা মেয়েকে জীবন সাথী হিসেবে পাবো, এর থেকে আর কি হতে পারে বল? তবে আজকে যদি আমার আম্মু আমার পাশে থাকতেন, তাহলে তিনি আজকে কতটা যে খুশি হতেন বলার বাইরে। এই নিয়ে তুই প্লিজ মন খারাপ করিস না। মানুষ কি আর সব সময় বেঁচে থাকে বল? অনামিকাকে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা রেখে বললাম, এমন যদি হতো তোরে নিয়ে অনেক দূরে যেতে পারতাম, যেন শুধু তুই আর আমি। আজকে হঠাৎ করে এত রোমান্টিক কথা কেন? অনামিকা, আমি যদি এক জায়গায় যাই আমাকে অনুমতি দিবি? এখনো ও তোর উপর আমার সেই অধিকার হয় নাই? আগে আমাকে বিয়ে কর, পরে আমার কাছ থেকে অনুমতি নিস। না, তাও বলছি। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আমি কি শেষবারের মতো রিয়ের সাথে একটু দেখা করব? যদি তুই অনুমতি দেস তো তাহলে যাবো, একবারে বিদায় নিয়ে চলে আসবো। এখানে আমার তোরে না করার মতো কোনো ক্ষমতা নাই। আমার থেকে বরং রিয়া ম্যাডামের বেশি অধিকার। আমি কি আসবো তোর সাথে? না, আসার দরকার নাই তোর, তুই থাক, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যা। আর বলিস, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে যেন আমাকেও মাফ করে দেয়। লাভ ইউ অনামিকা। অনামিকা আমার গালে চুমু দিয়ে বলল। অনেক অনেক লাভ ইউ টু। আমি এবার উঠে বাসা থেকে বের হয়ে গেলাম। রিয়ার বাসার সামনে গিয়ে দেখি রিয়া কলেজে যাবে বলে ওর মেয়েকে নিয়ে মাত্র বাসা থেকে বের হয়েছে। রাইসা আমাকে দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবা তুমি আমাকে নিতে আসছো? আমি জানি তুমি আসবে। আম্মু আমি তোমাকে ভালোবাসি, জানো তো আম্মু? বাবা সেদিন বললে না যে আমাকে বেশি ভালোবাসো নাকি আম্মুকে? রাইসার আবার একই প্রশ্ন শুনে আমি বললাম, এই কথা উত্তর কালকে দেবো, ঠিক আছে আম্মু? রিয়ার সামনে গিয়ে বললাম, আজকে আর কলেজে যেতে হবে না, ভেতরে চলেন। কিন্তু আমি একবার বলার পর রিয়া আমার কথা চুপচাপ শুনে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে বসতেই রিয়া দরজা লাগিয়ে দিয়ে বলল, কিছু কি বলবেন? দিয়াকে একটু ডাক দাও তো। দিয়া রুমেই ছিল হয়তো। আমার কথা শুনে রুম থেকে বের হয়ে বলল, আর ডাকতে হবে না, আমি চলে আসছি। এখন আমাকে কিছু বলবেন কি? আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, রাশিকে নিয়ে একটু রুমের ভিতরে যাও, আমি রিয়ার সাথে একটু একাকিত্ব সময় কাটাতে চাই। আমার কথা শুনে দিয়া একটা হাসি দিল আর আয়েশাকে বলল, তাহলে চলো মামনি, আমরা গিয়ে ফোনে বসে গেম খেলি। রাইসা আমার গালে চুমু দিয়ে বলল, যদি আমার আম্মুকে মারো না তুমি তাহলে তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। দিয়া ওর রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি এবার রিয়ার সামনে গেলাম। রিয়া আমাকে দেখে মাথা নিচু করে বলল, আমি কি কোনো অপরাধ করেছি আপনার কাছে, নাকি সেই দিনের জন্য আমাকে আবার বকা দিতে আসছেন? আমি হাঁটু গেড়ে রিয়ার সামনে বসে কান্না করে বললাম, আমাকে মাফ করে দিও, আমি পারলাম না ভালোবাসার মানুষকে বিয়ে করতে। আমি কি করব বলো তুমি? অনামিকা আমাকে এতটা ভালোবাসি, ওকে কিভাবে আমি ফিরে দেবো? তোমাকে বিয়ে করলে আমি ও উল্টাপাল্টা কিছু করে ফেলবে। একা থাকতে থাকতে তো তুমি সবকিছু শিখে নিয়েছো, কিন্তু অনামিকা একা থাকতে পারবে না। আমি এখন কি করব? আমার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাকে মাফ করে দিও রিয়া, আমি ভুল করে ফেলছি। হয়তো আগে এক সময় তোমার উপর আমার রাগ ছিল, কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার জন্য সবকিছু কুরবানি করে দিয়েছো, তখন যে আমার কতটা খারাপ লাগছে বলার বাইরে। আমি এখন এমন কিছুর মাঝে পড়ছি যে না পারছি সামনে যেতে, না পারছি পেছনে যেতে।
সবকিছু ভুলে এখন আমি তোমার কাছে আসছি, আমাকে মাফ করে দাও। আমি আমার কথা রাখতে পারলাম না, তোমার কাছে হেরে গেলাম আমি। রিয়ার নিচে বসে হাত দিয়ে আমার চোখের পানি মুছে বলল, এতদিন একা ছিলাম, এখন একা থাকতে পারবো না কেন? এই পেটে আশা করি খুব শীঘ্রই আপনার সন্তান চলে আসবে। তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। আপনি আমার সামনে কান্না করবেন না। আপনার কান্না দেখলে আমার কলিজা ফেটে যায়। আর আপনি মাপ চাইবেন না। যদি মাপ চাইতে হয় সেটা আমি চাইবো। আপনি আমার প্রিয় মানুষ ছিলেন, সব সময় প্রিয় মানুষ হয়ে থাকবেন। আর আমি না করব না যে আপনি অনামিকাকে বিয়ে করবেন না। ও আমার ছোট বোনের মতো, তবে ওর মনটা অনেক ভালো। আপনার জন্য পারফেক্ট একটা মেয়ে। আমি তো আপনাকে গুলি করেছিলাম, হয়তো অনামিকা সেটা করবে না। আর এই জন্যই কি মাপ চাইতে হয়? আপনি যদি সুখে থাকেন তাহলে তো আমি আপনাকে দেখে একটু শান্তি পাবো। আর এই জন্য নিজেকে কখনো অপরাধী করবেন না। মাঝে মাঝে কিছু জিনিস পাওয়ার জন্য বেস্ট কিছু ছেড়ে দিতে হয়। যান, আপনি বিয়ে করেন, এতে আমার কাছে মাপ চাওয়ার কি আছে? কোনো রাগ নাই আপনার উপর আমার। রিয়ার কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম। রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, খুব খুব ভালোবাসি তোমাকে। আগে যেমন করে ভালোবাসতাম ঠিক তেমন করে তোমাকে আমি ভালোবাসি। ব্যবধান শুধু এক জায়গায়, যে আমি অন্য কারো মায়ায় পড়ে গেছি, কিন্তু আমি সেই আগের রিয়াকে ঠিক পুরাতন ভাবেই ভালোবাসি। কিন্তু আমি শেষ পর্যন্ত এসে যে তোমার কাছে হেরে যাব এটা জানতাম না। প্লিজ আমার উপর থেকে ওঠেন, পিঠে একটু ব্যথা হচ্ছে। আমি রিয়াকে ছেড়ে নিচে শুয়ে গেলাম। রিয়া আমার হাতের উপর শুয়ে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার সেই আগের মানুষটাই আছেন। আপনার উপর থেকে আমার একটু ভালোবাসা কমে নাই। আপনাকে দেখে এখন আমার আবার সেই আগের কথা মনে পড়ে যায়। রিয়া আমি কি অনামিকাকে বিয়ে করে খুব বড় ভুল করছি? আরে না, ও খুব ভালো একটা মেয়ে। ওর সাথে আমার কথা হয়েছে। আমি বিয়ে করলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না তো? আরে না, আমি আবার কি করব? আমার এটা ভুলে গেলে হবে না যে আমার পেটে এখন আপনার আরেকটা বাচ্চা বড় হচ্ছে। আমি রিয়ার পেটের উপর হাত রেখে বললাম, এটা করা কি ঠিক হচ্ছে রিয়া? তুমি পরে এই বাচ্চার কি পরিচয় দেবে? আপনাকে একটা কথা বলি আমি। আমি চাই আপনি সুখে থাকেন, তবে আমার চোখের সামনে আপনাকে আমি অন্য কারোর হতে দেখতে পারবো না। এই জন্য বিয়ের দিন আপনি বড় একটা সারপ্রাইজ পাবেন। উল্টাপাল্টা কিছু করবে না তো আবার? আরে না, আমার এখন একটা মেয়ে আছে। আমি আবার উল্টাপাল্টা কি করব জানেন? আপনাকে দেখলে মনে হয় দেখতেই থাকি। আম্মু, আমি কি তোমার আর বাবার মাঝে শুতে পারি? আমি রিয়াকে একটু দূরে সরিয়ে রায়শাকে আমাদের মাঝে শুয়ে দিলাম। রায়শা হাসতে হাসতে বলছে, কি মজা, আজকে আমার আব্বু আম্মুর সাথে শুয়েছি, তাও আবার নিচে। রায়শার কথা শুনে রিয়া বলল, আমি ঠিক এমন একটা পরিবারই চাইতাম। তবে আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। খুব খুব খুশি আমি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো ভাবছিলাম আপনি হয়তো আমার কাছে আর আসবেন না। আসবো না কেন? যাকে ভালোবাসি তার কাছে আসবো না? ভালোবাসি বলে আর মায়া বাড়িয়ে লাভ নেই। দিয়া ফোনে আমাদের পিক তুলতে তুলতে বলল, আপু তোরা এভাবে থাক কিছুক্ষণ, আমি কয়েকটা পিক তুলি। আমি বললাম, তাহলে এখন আমরা উঠতে পারি, কি বলো রাইসা? আমরা নিচ থেকে উঠে বসলাম। রিয়া তো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তবে ওর চোখে হালকা একটু লজ্জা দেখতে পেলাম আমি। দরজার কটকট আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলাম, তবে রিয়া শুধু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রিয়ার হাসি দেখে রাইসা বলল, আম্মু, তুমি আজকে এত খুশি, বিষয়টা কি? এটাই তো বুঝতাম না। রিয়া কিছু বলবে তখন বাইরে থেকে আবার দরজার কটকট আওয়াজের শব্দ শোনা গেল। দিয়া বলল, দাঁড়া, আমি দেখছি কে এসেছে। এই কথা বলে দিয়া দরজা খুলে দিল। আর দরজা খুলতেই আমি যাকে দেখলাম তাকে দিনে যেন মুহূর্তের মধ্যেই আমার চোখ লাল হয়ে গেল। আজকে আমি রিয়ার বাবাকে সামনে পেয়েছি, এত সহজে ওকে আমি ছাড়বো না। আর রাইসা দূর থেকেই বলছে, কি মজা, কি মজা, নানু ভাই এসেছে আমার। আজকে সারাদিন নানু ভাইয়ের সাথে খেলবো। তবে কেউ আমাকে বুঝতে পারুক আর না পারুক, রিয়া ঠিকই বুঝে গেছে যেখানে কি হতে চলেছে। রিয়া ধপ করে আমাকে জোর ধরে বলল, প্লিজ
এখানে কিছু করো না। যদি মারতে হয় আমাকে মারো, তা ওনার সাথে কিছু করো না তুমি। রিয়ার বাবার দিকে তাকিয়ে বললাম, তোর জন্য আমার 4টা বছর নষ্ট হয়েছে। আজকে আমিও দেখবো তোরে আমার হাত থেকে কে বাঁচায়। তুই তো মানুষ খুন করতি না, আজকে আমি তোরে মারবো। যদি পারিস পালিয়ে যা তো দেখি। এই কথা বলে আমি রিয়াকে দূরে ঠেলে সরিয়ে দিলাম। রিয়ার বাবার সামনে গিয়ে সরাসরি ওর গলা চেপে ধরলাম। তবে এতক্ষণ যেন রিয়ার বাবা মনে হচ্ছিল একটা স্বপ্নের মাঝে ছিল, যে আমি মারা গেছি, সে আমি কিভাবে ফিরে এলাম। তাই হয়তো চিন্তা করছে রিয়ার বাবা। রিয়া শেষ পর্যন্ত ওর বাবাকে বাঁচাতে কোনো উপায় না পেয়ে আমার পা জড়িয়ে ধরে বললো, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। উনি এখানে কখনো আসতেন না, আমি বলেছি দেখে এসেছে। আজকে যদি ওনাকে তুমি বেড়ে ফেলো তাহলে বলবে আমি ওনাকে এখানে এনে এমন কিছু করছি। পরে জীবনেও আমি নিজেকে মাফ করতে পারবো না। সারা জীবন মনে হবে যে আমার বাবার খুনি আমি নিজেই। প্লিজ ওনাকে ছেড়ে দাও। রিয়ার কথা শুনে চোখ বন্ধ করে ওনাকে দূরে ফেলে দিলাম। আর রিয়ার সাথে সাথে আমাকে ধরে দরজার বাইরে নিয়ে এলো। আমাকে বাইরে যেতে দেখেই দিয়া ভয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বাইরে এসে আমি রেগে রিয়া দিকে তাকিয়ে আছি। রিয়া মাথা নিচু করে বলল, আমি কি করবো তোমার জন্য বলো? কাউকে মেরে তুমি কি নিজে মহান হয়ে যেতে পারবে? যেই 4টা বছর নষ্ট হয়েছে বাবাকে বললে কি তিনি আর ফিরিয়ে দিবেন? আমার বুঝি ওনার উপর রাগ নাই? তোমার থেকেও ওনার ওপর আমার বেশি রাগ। শুধু কিছু বলতে পারি না কেন জানো? উনি আমার বাবা। আজকে আমার একটা সাজানো সংসার থাকতো, কিন্তু সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। আমার কি কষ্ট হয় না তুমি বলো? রিয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার ভেতরের রাগকে কোনোভাবে কন্ট্রোল করে নিলাম। এখন আর রাগ দেখালে কি হবে। রিয়ার হাত ধরে বললাম, আমার বিয়েতে যেন তোমাকে সবার আগে পাই। আমি থাকতে আপনি বিয়ে করতে পারবেন না, আমি জানি। এই জন্য আমি যাব না, আমি বাসায় থাকবো। তবে আপনি কবুল বলার পর যাব। রিয়ার হাত ছেড়ে দিয়ে বললাম, তাহলে আমি গেলাম, তুমি থাকো। সত্যি কি আমাদের আর কখনো এভাবে কথা হবে না? বিয়ের পর তো আপনি অন্য কারোর অধীনে চলে যাবেন। তখন হয়তো আমি আপনার সাথে কথা বলতে পারবো না। হয়তো এমন কিছু হবে, আবার হয়তো নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। রিয়া আমার হাত ধরে বললো। প্লিজ একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে বললাম, বলো কি বলবে। রিয়া আমার মাথা ধরে আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। জানি না কতক্ষণ এভাবে ছিলাম। তবে যখন রিয়া আমাকে ছেড়ে দিল তখন হাসি দিয়ে বলল, সুখে থাকেন, এটাই দোয়া করি আমি। আমি আর দাঁড়ালাম না, সরাসরি মামার অফিসে চলে গেলাম। আমার বিয়ে বলে কি আর সারাদিন বসে বসে থাকতে হবে? একটু কাজ তো করতে হবে নাকি? বিকেলে বাসায় আসার পর মামা সবাইকে ডেকে একসাথে বসলো। সোফায় বসার পর একজন উকিল কিছু কাগজপত্র নিয়ে এলো। আর একটা কাগজ আমার সামনে দিয়ে বলল, বাবা তুমি এখানে একটা সাইন করো। কিন্তু কেন মামা? আরে সাইন করো না, পরে তোমাকে সবকিছু বলছি। মামার কথা অনুযায়ী সাইন করে দিলাম। সাইন করার পর মামা কাগজটা হাতে নিয়ে আমাকে বলল, তুমি তো জানো আমাদের অফিসের পাশে আমার বড় একটা বাসা আছে। আর তুমি আমার মেয়ের জামাই হতে চলছো, তোমাকে কিছু না দিলে কি হয়? আমার এতদিন ধরে তুমি আমার সাথে কাজ করছো, এই জন্য ওই বাসাটা তোমার নামে লিখে দিয়েছি। বিয়ের পর আমার মেয়েকে নিয়ে তুমি ওখানেই থাকবে। মামা এই কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আমি তো আপনাকে এসব করতে বলছি না। আপনার মেয়ে আমার পাশে থাকবে, এতেই তো আমি অনেক খুশি। তবে আমাকে না বলে এইসব দিয়ে দিলেন, বিষয়টা কিন্তু খুব খারাপ লাগলো। যা হয়েছে বেশ ভালোই হয়েছে, এখন যাও কিছু খেয়ে নাও। মামার সাথে পরে আর কোনো কথা হয় নাই, কিন্তু হঠাৎ করে মামা যে আমার সাথে এমন কিছু করবেন আমি স্বপ্নেও আশা করি নাই। রাতে বিছানায় শুয়ে আছি, তখন অনামিকা ভেতরে এসে কোনো কথা না বলে চুপচাপ আমার পাশে শুয়ে গেল। ওর এমন কাহিনী দেখে বললাম, কিরে তুই এখানে কি করিস? আমাকে কি আজকে ঘুমাতেও দিবি না? আমার স্বপ্ন ছিল বিয়ের আগে হাজবেন্ডের বুকে মাথা দিয়ে ঘুমাবো। প্লিজ আমার স্বপ্নটা তুই পূরণ কর না। দেখ, এত স্বপ্ন পূরণ করতে হবে না। এখন তুই তোর রুমে যা আর আমাকে ঘুমাতে দে। বিয়ের পর যা মন চায় তাই করিস, তখন তোরে কেউ না করবে না। তখন তো তুই বললেও শুনবো না। পরে তুই আমার স্বামী হয়ে যাবি, পুরোপুরি ভাবে তোর ওপর আমার অধিকার থাকবে। তখন থেকেই তো তোরে রাতে ঘুমাতে দিব না। স্বামী স্ত্রী যা করে আমরাও রাতভর তাই করব। জানিস এসব নিয়ে আমার কত কত স্বপ্ন আছে। বিয়ের পর আমার একটা বাচ্চা হবে, আমাকে আম্মু বলবে আর তোরে আব্বু। এর থেকে খুশির খবর আর কি হতে পারে আমাকে বলতো? বুঝছি তুই কি বলতে চাস। এখন কি আমাকে ঘুমাতে দিবি? রিয়া উল্টা শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বলল, প্লিজ শুধু আজকের রাতটা কিছু করব না, শুধু জড়িয়ে ধরে শুয়ে থাকবো আর কিছু করব না। আমার কথা তুমি বিশ্বাস করো।
মনে রাখিস, যদি উল্টাপাল্টা কিছু করার শখ থাকে তাহলে ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আর যদিও হয়ে যায় তাহলে তোর সাথে আমার বিয়ে কিন্তু বাতিল, মাথায় রাখিস। এত বড় শর্ত দিয়ে দিলি তুই? কাজটা কিন্তু তুই ঠিক করিস নাই। সময় কিন্তু আমারও আসবে। বুঝছি তো, সেই সময় নিয়ে তুই বসে থাক, তোরে তো আমি না করি নাই। কিস তো করতে পারবো। বলছি না এসব করলে বিয়ে বাতিল। কুত্তা, আমিও তোরে দেখে নিব, মনে রাখিস কিন্তু। বাসর রাতে আমার কাছে আসবি না, তখন মজা দেখাবো। পরেরটা পরে দেখবো, এখন চুপচাপ ঘুমাতো। অনামিকা আমার বুকের উপর শুয়ে ঘুমিয়ে গেল। সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। মামি দরজার বাইরে থেকে ডেকেই চলেছে। অনামিকা ঘুম থেকে উঠে সরাসরি দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে আম্মু, এত সকালে ডাকছো কেন? আর একটু ঘুমোতে দিতে। মামি শুধু অবাক হয়ে অনামিকার দিকে তাকিয়ে আছে। অনামিকা হয়তো এটা বুঝে নাই এতক্ষণ সে কার রুমে ছিল, কিন্তু পেছনে আমার দিকে একবার তাকিয়ে দৌড়ে চলে গেল। এদিকে মামি আবার হাসতে হাসতে বলছে, বিয়ের আগে এসব করা ঠিক না বাবা, কালকের জন্য অপেক্ষা করো একটু। যাক বাবা, আমি আবার কি করলাম? যা করার তো অনামিকা করছে, আর আমাদের মাঝেও তো তেমন কিছু হয় নাই। এখন তো আর এইসব চিন্তা করে লাভ নেই। রেডি হয়ে নেই, অনামিকা বলছে কলেজে যাওয়ার জন্য। বুঝলাম না, কালকে বিয়ে, আজকে আবার কলেজে যেতে হবে, এটা কোনো কথা? রেডি হয়ে রুম থেকে বের হতেই অনামিকা আমার হাত ধরে বলল, চল নাস্তা করে কলেজে যাব, আর কলেজ থেকে এসে সরাসরি মার্কেটে যাব। নাস্তা করে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার আগে মামি বললো যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসি, কালকে আমাদের বিয়ে। আর আজকে থেকেই বাসায় অতিথি আসা শুরু করে গেছে। কলেজে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমরা ভেতরে গিয়ে বসতেই রাইসা বাবা বলে আমার কাছে চলে আসলো। কিন্তু রাইসা আমাকে বাবা বলাতে কলেজের সকল ছেলে মেয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ তো বলা বলি করছে যে রিয়া ম্যাডাম তাহলে কি আমার বউ? সুমন্ত দাঁড়িয়ে বলেই ফেললো, সি সি ম্যাডাম, আপনি এখানে একজন শিক্ষক হয়ে ক্লাসের একটা ছেলেকে কিভাবে বিয়ে করতে পারলেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আজকের পর থেকে আপনার উপর আমার সব সম্মান চলে গেল। তবে আমি বিশ্বাস করতে পারছি না যে এই ছেলে আপনার হাজবেন্ড। আমাকে বলতেন আমি আপনাকে বিয়ে করতাম। আর এজন্য তো বলি, ম্যাডামকে কিছু বললে এই ছেলের শরীর জ্বলে কেন? সুমনের কথা শুনে আমি সাথে সাথে দাঁড়িয়ে বললাম, সেদিন কি করেছিলাম মনে আছে তো? আর আমি কাকে বিয়ে করি আর না করি তাকে তোরে বলে করতে হবে? এই মুহূর্তে প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলো আর আমার দিকে তাকিয়ে বলল, স্কুলে পড়ার ইচ্ছা আর তো নাকি একেবারে মন তো চলে যেতে চাও? প্রিন্সিপাল স্যারের কথা শুনে অনামিকা দাঁড়িয়ে ওর বাবার নাম বলে বলল, আমার বাবাকে তো চিনেন আপনি, আর যদি আমার বাবাকে দিয়ে না হয় তাহলে আমি আমার মামাকে এখানে ডেকে নিয়ে আসব। আশা করি আমার মামা এই স্কুল কিছুক্ষণের ভিতরে কিনে নিতে পারবে। পরে কিন্তু আপনার চাকরি থাকবে না, আপনাকে বেঁধে পিটাবো, সাথে আপনার ভাতিজাকেও। কিছু করতেও পারবেন না। এজন্য বলি, আমাদের সাথে লাগতে আসবেন না। আর আজকের পর থেকে কেউ যদি রিয়া ম্যাডামকে কিছু বলে, তাহলে আমার যা যা করার দরকার আমি তাই করব। আর স্যার, আপনি অফিসে গিয়ে বসেন। একটু পর আমার মামা মন্ত্রণালয় থেকে কল দিবে, তখন উত্তর দিয়েন, ঠিক আছে? অনামিকার কথা শুনে প্রিন্সিপাল স্যার আমাদের কোনো ঝামেলা করতে না বলে চলে গেল। আর সুমন্ত বোকার মতো মাথা নিচু করে বসে গেল। আমি জানতাম অনামিকার মামা বড় কোনো চাকরি করে, তবে এত বড় পর্যায়ে এটা ভাবি নাই কখনো। অনামিকা আমাকে টেনে বসিয়ে বলল, বসো এখানে, আশা করি আর ঝগড়া হবে না। অনেক অনেক ধন্যবাদ তোরে অনামিকা। আমার স্বামীকে আমার সামনে বকা দিবে, এটা তো আমি হতে দিতে পারি না, বুঝলেন স্যার? ক্লাস শেষ হবার পরে অনামিকা রিয়ার হাতে একটা বিয়ের কার্ড দিয়ে বলল, আপনি আমাদের বিয়ের প্রধান অতিথি। আপনি না গেলে কিন্তু আমরা বিয়েই করব না। যাবেন কিন্তু ম্যাম। আর যদি মনে করেন আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলেছি, তাহলে আমাকে বলবেন ম্যাডাম। আমি আপনাকে সম্মান করি, আর সেটা সব সময় করব। রিয়া অনামিকার মাথায় হাত দিয়ে বলল, যাও, বিয়ে করে সুখী হও। আমি তো এটাই দোয়া করি। আর কি বোকার মতো কথা বলছো যে তোমার উপর আমার অনেক অভিমান আছে? কোনো রাগ বা কোনো অভিমান নাই তোমার উপর আমার। তুমি তো আমার ছোট বোনের মতো। অনামিকা রিয়াকে জোরে ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। সত্যি আপনি খুব ভালো ম্যাডাম। ম্যাডাম, তাহলে আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়াকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু যা বলার ওকে তো আগেই বলছি আমি। এখন আর কি বলবো ওকে? আমি রাইসাকে নামিয়ে রিয়ার কাছে রেখে এলাম। হয়তো রিয়ার সাথে আর এভাবে কথা হবে না, তবে মনের ভিতরে একটু কেমন কেমন লাগছে রিয়ার জন্য। সারাদিন অনামিকার সাথে মার্কেট করলাম। বিকেলে সবকিছু শেষে বাসায় ফিরে আসলাম। রাতে সবাই মিলে রুমে বসে আড্ডা দিচ্ছি।
মামি আমাদের বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। হঠাৎ করে দরজার কাছ থেকে একটা আওয়াজ ভেসে আসলো যে, ভাইয়া, আমি আপনাকে কিছু বলতে এসেছি। আমি কি ভিতরে আসবো ভাইয়া? দরজার কাছে তাকে দেখি রিয়ার ছোট বোন এসেছে। এখন আবার ও কি বলতে এখানে আসছে। আমি বললাম, আসো ভিতরে, আর কোনো সমস্যা হয়েছে কি? দিয়ে আমার সামনে এসে কান্না করে বলল, ভাইয়া, রিয়া আপু দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আপু বাসা থেকে বের হয়েছে। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও আমার কথা শুনে নাই। আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে চলে আসলাম। প্লিজ ভাইয়া, আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসেন। ও আপনাকে অন্য কারো হতে দেখতে পারবে না বলে চলে যাচ্ছে। আমার আপু সারা জীবন খুব কষ্ট করেছে, এখনো আপনার জন্য দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছে। প্লিজ ভাইয়া, কিছু একটা করেন। খুব আশা করে আপনার কাছে আসলাম আমি। দিয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। রিয়া আমাকে বলছিল তোমার বিয়েতে খুব বড় একটা সারপ্রাইজ পাবে তুমি। তার মানে কি এটাই ছিল আমার সারপ্রাইজ? রিয়া আমাকে কিছু না বলে চলে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে কিছু বলে নাই রিয়া আমাকে। কিন্তু কেন? রিয়া আমাকে তো একবার এই কথা বলতে পারতো। আমি অনামিকার দিকে তাকিয়ে দেখি ও চুপ করে বসে আছে। এই মুহূর্তে আমার যে কি করা উচিত এটাই বুঝতেছি না। তবে এখন যে কোনো ভাবে রিয়াকে ফিরিয়ে আনতে হবে এটাই জানি। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। আর কারো কাছে এই বিষয়ে কিছু বলবে না। এই কথা বলে আমি অনামিকার হাত ধরে আমার রুমে নিয়ে এলাম। রুমের দরজা বন্ধ করে অনামিকার হাত ধরে বললাম, এখন আমি কি করব বল আমাকে। আমি চাই না আমার কারণে কেউ দেশ ছেড়ে পালিয়ে যাক। অনামিকা বিছানায় বসে বলল, আমি কি বলবো এখন তোরে বল? কাল আমাদের বিয়ে, আর এর মাঝে এসব কি শুরু হয়ে গেছে? এগুলো তো আমার মাথায় ঢুকছে না। আমি দেওয়ালের এক কোনায় মাথা ঠেকিয়ে বললাম, যখন আমি একটু সুখে থাকতে চাই তখন নতুন কিছু এসে সবকিছু ধ্বংস করে দেয়। আমার মতো মানুষের বেঁচে থেকে কি কোনো লাভ আছে বল? মেয়েটা মাত্র কয়েকদিন হলো আমাকে বাবা ডাকা শুরু করছে, এর মাঝেও আবার দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। সব দোষ আমার। আমি কেন ওকে দেখে আবার পালিয়ে গেলাম না? এখন আমি রিয়াকে কি বলে ফিরিয়ে নিয়ে আসবো? ওর সামনে গিয়ে কথা বলার মতো ভাষা আমার কাছে নাই। কালকে গিয়ে সবকিছু শেষ করে আসছি আমি। আর এখন অনেকে বিছানা ছেড়ে আমার পাশে বসে আমার হাত ধরে বলল, প্লিজ তুই কান্না করিস না, আমি তোর কান্না দেখতে পারবো না। আমার জন্য তুই চিন্তা করিস না, যা তুই রিয়া ম্যাডামকে ফিরিয়ে নিয়ে আয়। আমি আমার চোখের পানি মুছে অনামিকার দিকে তাকিয়ে বললাম, মা আমার কত আশা করে সবকিছু সাজিয়েছে, এখন আমি ওনাকে কিভাবে ধোকা দেবো তুই বল? আমি পারবো না অনামিকা। থাক, ও চলে যাক। কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, পরে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এসব আমি কেন অযথা চিন্তা করি? অনামিকা আমাকে টেনে তুলে বলল, বিছানায় বস, তোরে কিছু কথা বলি। আর আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবি। বল কি বলবি? দেখ, তুই রিয়াকে ফিরিয়ে এনে ওকে বিয়ে কর। আর এতে কোনো সমস্যা নাই। বিয়ের পর রিয়া থাকবে ওর বাসায়, আর আমি আমার বাসায়। যদি তুই চাস যে আমাদের দুজনকে একসাথে রাখবি, আর একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। রিয়া ম্যাডামের মন খুব ভালো, আশা করি ওনার সাথে আমার কোনো ঝগড়া হবে না। আজকে তুই রিয়া ম্যাডামকে বিয়ে করে ফিরিয়ে নিয়ে আয়, আর কালকে বিয়ে করবি আমাকে। এর থেকে আমি আর সমাধান তোরে দিতে পারবো না। আমি তোরে ভালোবাসি, কিন্তু তোরে আমি হারাতে পারবো না। রিয়া হয়তো তোরে বিয়ের কথা ভয়ে বলতে পারছে না। এখন আমি খুব সুন্দর একটা সমাধান দিলাম, বাকিটা তোর ইচ্ছে। অনামিকার কথা শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, সত্যি তুই সবসময় আমার কাছে বেস্ট ছিলি, আর আজকেও সেটাও প্রমাণ করে দিলি। তুই যেভাবে এত সহজে বলবি আমি ভাবি নাই। তুই আমার কাছে সবসময় সেরা ছিলি আর থাকবি। লাভ ইউ অনামিকা। আচ্ছা হয়েছে, এখন ছাড় আমাকে। কেন আমি তোরে জড়িয়ে ধরতে পারি না? রিয়া ম্যাডাম চলে যাচ্ছে, আগে চল ওনাকে ফিরিয়ে আনি। আমি অনামিকার ঠোঁটে লিপ কিস করে বললাম, আমি তোরে কথা দিচ্ছি, তোদের বিয়ের পর কারোর সাথে আমি কোনো ঝগড়া হতে দেবো না। এমন ভাবে রাখবো আমি তোদের। আমি চেয়েছিলাম তোরাই বিয়ে করব, কিন্তু ভাবি নাই যে। হয়েছে স্যার, আপনার কথা বলা, এখন চল তাড়াতাড়ি। এই বাসার সবাই জানে আমাদের বিয়ে হবে। এরপরও সবার মনের ভেতরে আলাদা একটু সন্দেহ কাজ করে তোরে আর আমাকে নিয়ে। রিয়াকে ফিরিয়ে তো আনবো, তার আগে আমি একটা কিছু করতে চাই। যা করার পরে করিস, এখন চল তাড়াতাড়ি, সময় নষ্ট করে লাভ নাই। আমি অনামিকাকে করে তুলে বললাম, এভাবে তোরে নিয়ে বাসা থেকে বের হবো, কি বলিস তুই? ছাড় কুত্তা আমাকে তুই, আমার লজ্জা করছে। লজ্জা করলে আমার কি? আমি দরজা খুলে রুম থেকে বের হলাম। সবাই তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি ভিন রাজ্যের কোনো এলিয়ান। আমি শুধু হাসি দিয়ে বললাম, মামা সবকিছু যেন রেডি থাকে।
কালকে সকাল সকাল আমাদের বিয়ে হবে। এখন আমরা এক জায়গায় যাচ্ছি। রিয়া, চল আমরা যাই। বাসার বাইরে এসে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার শুধু একটাই ভয় হচ্ছে যে রিয়া না গেলেই হলো, ওকে গিয়ে পেয়ে যেতাম। এয়ারপোর্টে পৌঁছে আমরা সবাই রিয়াকে সব জায়গায় খুঁজতে লাগলাম। হঠাৎ করে দেখলাম কতগুলো মানুষের মাঝে রিয়া রাইসা বসে আছে। ওকে দেখে যেন দেহের মাঝে নতুন করে প্রাণ ফিরে এসেছে। মনে হচ্ছে যাক, রিয়াকে আটকাতে পারবো বলে মনে হচ্ছে। অনামিকাকে ডাক দিয়ে বললাম, চল, রিয়াকে পেয়েছি। রিয়ার সামনে যেতে রাইসা আমাকে দেখে বাবা বাবা বলে পা জড়িয়ে ধরলো। রাইসাকে কোলে নিয়ে বললাম, বাবাকে ফেলে একা চলে যাচ্ছ? আমি কি তোমাকে ভালোবাসি না আম্মু? তুমি চলে গেলে আমার বুঝি খারাপ লাগবে না? রাইসা বলল, জানো বাবা, আমি আমাকে কত করে বলেছি আমি একবার বাবার সাথে দেখা করব, কিন্তু আম্মু তোমার সাথে দেখা করতে আমাকে বারণ করেছে পাপ্পা। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি আমার বাবাকে চাই, সাথে আমার আম্মুকেও। চিন্তা করো না আম্মু, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তোমার বাবা তোমাকে ফিরিয়ে নিতে এসেছে। এখন চলো দেখি তোমার আম্মু কি বলে। আমি গিয়ে রিয়ার পাশে বসলাম। রিয়া আমাকে দেখে মাথা নিচু করে দিল। অনামিকা রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আপনি এটা করতে পারলেন ম্যাডাম? জানেন আপনাকে আমি কতটা সম্মান করি। আমি আপনার সম্পর্কে সবকিছু জানি, এরপরেও আপনি আমাকে কিছু বলেন নাই। আমাকে একবার বলে দেখতেন। এজন্য কি দেশ ছেড়ে পালাতে হবে? এখন চলেন আমার সাথে, আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। রিয়া অনামিকার দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের মাঝে থেকে কোনো ঝামেলা করতে চাই না। দোয়া করি তোমরা সুখে থাকো। তবে তোমাদের বিয়েতে যেতে পারবো না, এই জন্য সরি, কিছু মনে করো না। রাইসা মামনি, চলো। আমি রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, যদি কোনো কথা বলো না, তোমার খবর আছে বলে দিলাম। মাথায় একেবারে ফাটে দেবো। আর তোমার এত বড় সাহস কি করে হয় আমাকে কিছু না বলে পালিয়ে চলে আসা? এখানে কিছু বলবো না, আমার সাথে চলো। দেখো, আমাকে যেতে দাও প্লিজ। রিয়ার দিকে চোখ রাঙিয়ে বললাম, চুপচাপ আমার সাথে চলো, বলে জানো তো আমি কি করব। আমার কথা শুনে রিয়া চুপচাপ আমার সাথে বাইরে চলে আসলো। গাড়ির সামনে দাঁড়িয়ে অনামিকা বলল, আমি কি এতটাই খারাপ মেয়ে যে আমি আমার ম্যাডামের সুখ কেড়ে নিব? তবে আপনি আমার বড় বোন, আপনাকে আমি সম্মান করি। আর আপনি যদি আমার সতীন হন, এতেও আমার কোনো সমস্যা নাই। তাও আপনার কোথাও যেতে হবে না। রিয়া অবাক হয়ে বলল। সতীন মানে? অনামিকা এক এক করে সবকিছু বলে বলল, আমাকে মারবেন না তো আপনি এবার? তবে আমার ভুল হলে এগুলো আমাকে বলবেন, মারলে কিন্তু আমি কান্না করব। রিয়া অনামিকাকে জোরে ধরে বলল, সত্যি তুমি খুব খুব ভালো মেয়ে। তোমাকে যে কি বলবো আমি। থাক ম্যাডাম, হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। এখন চলেন, সময় চলে যাচ্ছে। চলেন মানে? কোথায় যাব আমরা? আজকে আপনি আরো বিয়ে করে নেবেন। কালকে তো আমাদের বিয়ে। আর আপনি আমার বড় বোন, সেই হিসেবে আপনি সবকিছুতেই বড় হবেন। আর রাত করে লাভ নাই, কাজী অফিসে চলেন, আমি নিজে আপনাদের বিয়ের সাক্ষী হতে চাই। রিয়া আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল। কি বলছে এই মেয়ে? আমি এবার অনামিকার হাত ধরে বললাম, এখন তো বুঝতে পারছো অনামিকা কতটা ভালো মেয়ে, কেন আমি ওর মায়ায় পড়ছি। তোমার বোন যখন আমার কাছে গিয়েছিল, তখন যে আমি কি করব আমার মাথায় আসছিল না। আর পরে অনামিকা আমাকে এই বুদ্ধি দিয়েছে। আমি কাউকে কোনো কষ্ট দিতে চাই না, এজন্য তোমরা যদি আমার সাথে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই। তবে আমার এক কথা, অনামিকাকে কোনোদিন তুমি কিছু বলতে পারবে না। আর বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবে, অনামিকা ওর বাসায়। তবে এখন এসব বলতে চায় না। চলো, আর রাত করে লাভ নেই। রিয়া অনামিকার হাত ধরে বলল, আমি যদি তোমার মতো হতে পারতাম, তবে সত্যি তুমি খুব ভালো মেয়ে, তোমার কোনো তুলনা হয় না। অনামিকা বলল, হয়েছে ম্যাডাম, আর কোনো কথা নয়। এখন চলেন কাজী অফিসে যাই। রিয়া রাইসাকে বলল। আজ থেকে উনি আমার ছোট আম্মু। অনামিকা রাইসাকে কোলে নিয়ে বলল, কি বলছে শুনছো তো তোমার আম্মু? আজ থেকে আমি কিন্তু তোমার ছোট আম্মু। কি ভাগ্য আমার, বিয়ের আগে আম্মু হয়ে গেলাম। তো চলো সবাই এখন কাজী অফিসে যাই। কাজী অফিসে গিয়ে তিন কবুল বলে রিয়াকে বিয়ে করলাম। কাজী অফিস থেকে বের হতে অনামিকা বলল, তুই আজকে ম্যাডামের সাথে থাক, আর কালকে সকাল সকাল চলে আসবি। ম্যাডাম আপনাকেও কি আবার? রিয়া অনামিকার হাত ধরে বলল, আর কত ছোট করবে আমাকে? তোমার জন্য আমি আবার নতুন করে সব কিছু পেয়েছি। আমি অনামিকাকে জোরে ধরে বললাম, তোর মতো জীবন সঙ্গী পাওয়া এটা আমার ভাগ্য। তুই এখন বাসায় যা, কালকে খুব সকালেই চলে আসবো। তবে তোর কাছে একটা অনুরোধ, তোর বাবার কাছে সবকিছু বলিস প্লিজ। যদি মামা পড়ে।
এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। এখন তুই যা, আর সকালে যেন বলতে হয় না নাকি আমাকে আবার তোদের বাসর রাত সাজিয়ে দিতে হবে। আমি অনামিকার কানের কাছে মুখ নিয়ে বললাম, তোরে আর নতুন করে কি বলবো বল? যেদিন সুমনের বাসায় যাওয়া হয়েছিল সেদিন আমরা সবকিছু করে নিয়েছি, এখন আর নতুন করে কি করব? তবে বিয়ে করেছি তো আর বসে বসে আঙুল চুষবো না। এখন বাসায় যা, সকাল সকাল চলে আসবো। অনামিকার চোখ লাল করে বললো, কালকে রাতে তো আসবি আমার কাছে, তখন বুঝবি কত ধানে কত চাল। সে পরে দেখা যাবে, এখন তুই বাসায় যা। অনামিকা রাইসাকে বললো, মামনি, তাহলে আমি গেলাম। সকালে তোমার বাবা আর আম্মুর সাথে চলে আসবে, ঠিক আছে? এই কথা বলে অনামিকা চলে গেল। অনামিকা যাওয়ার পর রিয়া আমার হাত ধরে বলল, ওগো আমার প্রিয় হাজবেন্ড, এখন চলেন। রিয়ার হাত ছাড়িয়ে বললাম, তুই একে বাসায় চল, তোর মজা দেখাচ্ছি। আমাকে না বলে তুই দেশ ছেড়ে পালাবি না? রাইসা বলল, বাবা মাকে কিছু বলবে না, বললে কিন্তু তোমার খবর আছে। রাস্তায় তো আর কোনো ঝামেলা করে লাভ নাই। এই জন্য রিয়ার সাথে ওদের বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর রিয়া রাইসাকে গেম খেলার লোভ দেখিয়ে ওর সাথে নিয়ে গেল। দিয়ে তো বুঝেই গেছে আজকে আমাদের মাঝে কি হবে। রিয়া রুমে যাওয়ার পর রিয়া আমার সামনে দাঁড়িয়ে কাপড় চেঞ্জ করতে লাগলো। রিয়া কাপড় চেঞ্জ করে আমার পাশে বসে বলল, সরি। তোর সরি দিয়ে তুই পানি খা। আমাকে না বলে তুই কিভাবে দেশ ছেড়ে চলে যেতে চাইলি? আমাকে কি একবারও তোর এই কথা বলতে মন চায় নাই? আজকে অনামিকার জন্য শুধু আমি বারবার বিপদ থেকে বেঁচে আসছি। এই মেয়েটা যদি আমার জীবনে না থাকতো, তাহলে আজকে যে আমাকে দেখলি না চোখের সামনে, তাকে আর কখনো দেখতে পারতি না। সত্যি আমি খুব খারাপ মানুষ। রিয়া আমাকে জোরে ধরে বলল, আমি কি করব বলো? আমার সামনে তোমার বিয়ে হয়ে যাবে, এটা আমি কিভাবে দেখতে পারবো, যাকে আমি এতটা ভালোবাসি? আর রিয়াকে ছাড়িয়ে বললাম, স্যার তুই আমাকে আমাকে শুয়েও ধরবি না তুই? মন চাইছে তোরে। আমি কি করব তুমিই বলো। মানুষ আমাকে খারাপ বলে, আমি জানি আমি কতটা কষ্টে আছি। সারা জীবন যাকে ভালোবাসি তাকে নিজ চোখে কারোর হাতে দেখি কিভাবে? আমার কি মন চায় না যে আমার একটা মনের মানুষ থাকুক, আমি তার সাথে মন খুলে কথা বলি? বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচতে খুব কষ্ট হয়েছে। আমাকে বিয়ে করেছো, এটাই অনেক। বউয়ের মর্যাদা দিতে হবে না তোমাকে? তবে এই কথাটা আমি 1000 বার বলবো যে অনিকা মতো ভালো মেয়ে পাওয়া সত্যি খুব কঠিন। ও জানতো তুমি ওর স্বামী হবে, এরপরেও আমাকে তোমার হাতে তুলে দিল। ও সত্যিই খুব ভালো মেয়ে। রিয়াকে জোরে ধরে বললাম, থাক এসব এখন বাদ দাও। তবে তোমাকে বিয়ে করছি, বউয়ের মর্যাদা দেবো না কেন? তবে তোমার সবকিছু একটু ম্যানেজ করে নিতে হবে। অনামিকা এখনো এত কিছু বোঝে না। বিশ্বাস করো, আমি যে কি এক প্যারায় ছিলাম হিসাবের বাইরে। সবকিছু সমাধান হয়েছে শুধু। রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এখন এসব বাদ দাও। অনিকা আমার ছোট বোনের মতো, আর ওকে ঠিক সেভাবেই দেখবো আমি। এখন আমি আমার অধিকার বুঝে নিব। এখন আর কি বুঝে নেবে তুমি? যা করার তো আগেই করে নিয়েছো। তাও তো এখন আমি তোমার স্ত্রী, সেই হিসেবে আমার কিছু পাওনা আছে না? তবে আমাকে বিয়ে করে কি তুমি অসুখী? তুমি আমার পুরাতন ভালোবাসা, তোমাকে বিয়ে করে অখুশি হব কেন? তবে আমিও চাইতাম তুমি আমার বউ হবে। কিন্তু অনামিকার মুখের দিকে তাকিয়ে কখনো আমি এই কথা বলতে পারি নাই। যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, আমি যে কালকে অনামিকাকে বিয়ে করবো, এতে তুমি? এই কথা বলে আমাকে ছোট করবেন না। সব কিছু হয়েছে ওর জন্য। আমিও চাই আপনি ওকে বিয়ে করেন। তবে রাত কিন্তু অনেক হয়ে গেল, এখন কথা বলে সময় নষ্ট করলে কি হবে? তাহলে আপনি এখন কি করতে চাইছেন? সেই দিন আমাদের মাঝে কি হয়েছিল মনে আছে তো আপনার? এখন আমার সেটাই চাই। আমি বললেও তো তুমি শুনবে না। তবে আজকে তো তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। চলো তাহলে দেখি কি করা যায়। এই কথা বলে লাইট বন্ধ করে দিলাম। বাকিটা ইতিহাস। অনেকেই আছে আবার এখন চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখতে চাইছে যে আমরা কি করি। লজ্জা করে না মিয়া? যান ঘুমান। লাইট বন্ধ করে সবকিছু ইতিহাস করলাম না, এই জন্য আর কিছু বলবো না। রিয়ের সাথে কতটা সময় ছিলাম বলতে পারে না, কিন্তু আমার মাথায় এটা স্মরণ আছে যে সকালে আবার অনামিকাকে বিয়ে করতে যেতে হবে। তবে যখন আমি চোখ খুললাম, তখন তাকে দেখি একটা চেয়ারের সাথে আমার হাত পা বেঁধে রাখা হয়েছে। ঘুম থেকে উঠে এমন কিছু দেখবো বলে আমার আশা করি নাই, কিন্তু আমার সামনে রিয়াকে ওইভাবে একই অবস্থায় বেঁধে রাখা হয়েছে। রিয়াকে একটা ডাক দিতেই রিয়া চোখ খুলে বলল, আমরা এখানে কিভাবে আসলাম? আর আমাদের বেঁধে রাখা হয়েছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমাদের অজ্ঞান করে এখানে নিয়ে আসছে। ও শিট, বেলা তো অনেকটাই হয়ে গেছে।
অনামিকা হয়তো এখন আমার জন্য অপেক্ষা করছে। রিয়া এখন কি হবে? এখন আবার কি হবে? এখন তো তোরে আমি মারবো। আমার সাথে বেয়াদবি করিস, জানিস না এর ফল কতটা ভয়ানক হতে পারে? এই কথা বলে রিয়ার বাবা রুমে ঢুকলো। রিয়া ওর বাবাকে দেখে বলল, বাবা প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। ও এখন তোমার মেয়ের জামাই। ও এখন কোনো এক জায়গায় যাবে। যা করার আমার সাথে করো। তাও প্লিজ ওকে তুমি যেতে দাও বাবা। এই কথা শুনে রিয়ার বাবা হাসতে হাসতে বলল, সে পরে দেখা যাবে, আগে ওর সাথে আমি কিছু হিসাব নিকাশ করি। হঠাৎ করে রুমের দরজা ঠেলে দিয়ে একটা পিস্তল হাতে নিয়ে ওর বাবার দিকে তাক করে বলল, বাবা আমি ভালোই ভালোই বলছি দুলাভাইকে তুমি ছেড়ে দাও। তোমার জন্য আপু কতটা কষ্ট পেয়েছে একবার তো সেই কথা চিন্তা করে দেখো। আবার এখন আপু একটু সুখে ছিল, তুমি তাকেও তুলে নিয়ে আসছো। আর উনি আমার নতুন দুলাভাই, যদি ওনার সাথে উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমি তোমাকে সরাসরি গুলি করে দেব। রিয়ার বাবা হাসতে হাসতে বলল, তুই আমার মেয়ে, আর আমি জানি তুই আমাকে মারতে পারবি না। এজন্য আমাকে আমার কাজ করতে দে। তুই এখন বাসায় যা। এই কথা বলে রিয়ার বাবা আমার সামনে চলে এলো, কিন্তু দিয়া একটুও ভয় না পেয়ে ওর বাবাকে সাথে সাথেই গুলি করে দিল। আর কান্না করতে করতে বলছে, আমাকে মাফ করে দিও বাবা তুমি, এছাড়া আমার কিছু করার ছিল না। রিয়ার বাবা ধপ করে মাটিতে পড়ে গেল। আমি মনে মনে বললাম, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। অবশেষে তার মেয়ের হাতেই সে মারা গেল। দিয়ে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, দুলাভাই আপনি তাড়াতাড়ি বাসায় যান, অনামিকা হয়তো এখনো ও আপনার জন্য অপেক্ষা করছে। আমি এই দিকটা দেখে নিব, আপনি আপুকে নিয়ে চলে যান। রিয়া ওর বোনের হাত ধরে বলল, এই জন্য কান্না করা লাগবে না। তুই আজকে যা কাজ করলি, বেস্ট একটা কাজ করলি আমার মনে হলো। আর ওনার সাথে এমন কিছু হওয়া দরকার ছিল। তুই এখন বাসায় যা। বাসায় গিয়ে রেডি হয়ে রাইসাকে নিয়ে আসবি, ঠিক আছে? আমি তোর দোলা ভাইয়ের সাথে যাচ্ছি। আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সরাসরি মামার বাসার সামনে চলে গেলাম। গিয়ে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। অনামিকা তো চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ও হয়তো চিন্তা করছে আমি আর আসবো না। দূর থেকে অনামিকা আমাকে দেখে বলল, এতক্ষণে মনে হলো এখানে আসার, আমি তো ভাবছিলাম। আমি সরাসরি অনামিকার পাশে গিয়ে বসে বললাম, কাজী সাহেব এখন আপনি আমাদের বিয়ে পড়াতে পারবেন। অনামিকা বলল, তোর মাথা খারাপ হয়েছে, আগে তুই গিয়ে রেডি হয়ে আয়। আমার এখন রেডি হতে হবে না, এমনি অনেকটা সময় চলে গেছে। আমাদের কথা মতো কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে লাগলো। সবকিছু শেষ করে আমরা আমাদের নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নিজের বাসা বলতে মামা আমাকে যেটা লিখে দিয়েছিল ওটাই। সারাদিন নতুন বাসার সবকিছু গোছাতে গোছাতে রাত হয়ে গেল। তবে অবাক করার বিষয় যে রিয়া নিজে আমাদের বাসর ঘর সাজিয়েছে। এজন্য তো আমি আরো বেশি খুশি হয়েছি। আমি রুমে ঢুকে দেখি রিয়া আর অনামিকা বসে বসে কথা বলছে। আমাকে দেখে রিয়ার দাঁড়িয়ে বলল, তো আমি এখন বাসায় গেলাম। আর আনিকা, নতুন জীবন শুরু করছো, দোয়া করি আমি। যদিও তোমাকে কিছু বলে আমাকে বলবে, একদম ফাটিয়ে দেব। আমি ওর বড় বউ, সেই হিসেবে কিছু হলে শুধু আমাকে বলবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। অনামিকা রিয়ার হাত ধরে বলল, আমার থেকে আপনার বেশি অধিকার ওর ওপর। আমি তো আবার কোনো অপরাধ করছি না, যদি এমন কিছু মনে হয় তো। রিয়া অনামিকার পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, বোকামে, এমন কিচ্ছু নয়। আর আমি কি তোমাকে কিছু বলছি? এখন আমি চলে গেলাম, ঠিক আছে? রিয়া যাওয়ার আগে বলে গেল যেন অনামিকার সাথে কোনো বাজে ব্যবহার না করি। রিয়া যাওয়ার পর আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করতে গিয়ে অনামিকার পাশে বসতেই অনামিকা আমাকে বালিশ দিয়ে মারতে মারতে বলল, কুত্তা তুই আমার সাথে মিথ্যা কথা বলিস, আজকে তো তোরে আমি ছাড়বো না। আজকে দেখি তোরে কে আমার হাত থেকে বাঁচায়। আমি চুপচাপ মার খেতে খেতে বললাম, যদি রাগ কমে তাহলে আমাকে বলবে কেমন? আমার কথা শুনে অনামিকা আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এমন কেন বলো তো? আমি কিছু করলে আজ থেকে আমাকে বকা দিবা, আমি তোমার বউ না বলো? আমি মুচকে হাসি দিয়ে বললাম, যাকে ভালোবাসি তাকে কিভাবে বকা দেবো, এটা আমার দ্বারা হবে না। তবে অনামিকা, আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে যদি তুমি আমার পাশে না থাকতে তাহলে হয়তো। অনামিকা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, যা বলেছেন এখন চুপ করেন, আর কিছু বলতে হবে না। আর আজ থেকে আমি আপনাকে আপনি করেই বলবো। আমি আমার স্বামীকে সবসময় সম্মান করব। আগে কি ছিলাম না ছিলাম এটা জানি না,
কিন্তু এখন তো আমি আপনার বউ। অনামিকাকে জোর ধরে বললাম, খুব খুব ভালোবাসি তোমাকে, তবে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, যদি অনুমতি দাও। অনুমতি দেওয়ার কি আছে বলেন? আপনার যখন যা ভালো মনে হবে তাই বলবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার বেস্টটা দিয়ে আপনার পাশে থাকবো। আমার জন্য আর কত করবে বলো? আপনি আমার একমাত্র সবকিছু। আপনার জন্য করব না তো কার জন্য করব? তাই তো। এখন শোনো, আমি বলছি কি, রিয়াকে এই বাসায় নিয়ে আসি। ও এমনি একা একা থাকে, আমি চাই তোমরা দুজন একসাথে মিলেমিশে থাকবে। আপনি এই কথা না বললেও আমি বলতাম। আমি এই বাসায় একা একা থেকে কি করব? আর তাছাড়া রাইসা এখন আমাকে আম্মু বলে ডাকে। আমিও তোমার কাছ থেকে এমন একটা রাইসা আশা করি, দিবে তো আমাকে? আমার কথা শুনে অনামিকা লজ্জায় আমার বুকে মাথা লুকিয়ে বলল, আমিও তো চাই আমার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে। আপনার মতো কিউট একটা বেবি হবে আমাদের। অনামিকার মুখ ধরে ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, ভালোবাসি আমার ছোট বউকে, অনেক অনেক ভালোবাসি। অনামিকা আমার শার্ট খুলে বলল, আমি তোমাকে ঠিক এইভাবেই দেখতে চেয়েছি। আমি যা চাইছি তা কি পাবো তোমার কাছ থেকে? অনামিকার শাড়ির আঁচল ধরে বললাম, আমি কি তোমাকে না করছি বলো তো? তোমাকে ভালোবাসি বলেই তো আজকে তোমাকে আমি বিয়ে করছি। জানো তো অনামিকা, রিয়ার বাবা আমাকে আর রিয়াকে তুলে নিয়ে এসেছে সকালে। তবে এসব কথা বলে এখন সময় নষ্ট করতে চাই না, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি। অনামিকা ওর শাড়ি খুলে বলল, একদিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করে আসছি। জানো তো, বাসর রাত নিয়ে আমার আরো কত স্বপ্ন আছে, সেগুলো আমি এক এক করে পূরণ করব। অনামিকা আমার ঠোঁট চেপে ধরে এক হাত দিয়ে লাইট বন্ধ করে দিল। ধীরে ধীরে আমরা আরো গভীরে যেতে লাগলাম। পরে সবকিছু ইতিহাস করে দিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি চারিদিকে একটু একটু করে দিনের আলো পড়তে শুরু করেছে। অনামিকার দিকে তাকিয়ে দেখি একটা কম্বল জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর দিকে তাকিয়ে আবার আমি লোভ সামলাতে পারলাম না, অনামিকাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলাম। অনামিকা ঘুম থেকে উঠে বলল, এই একদম না, সকাল সকাল তুমি কি শুরু করেছো? সারা রাত ঘুমাতে দাও নাই আমাকে, এখন আবার তুমি কি শুরু করেছো? কিন্তু কে শোনে কার কথা? আমার কাজ আমি করতে লাগলাম। সবশেষে অনামিকাকে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওকে নিয়ে একসাথে গোসল করলাম। মানুষ বলে বউকে নিয়ে একসাথে গোসল করলে নাকি মহব্বত বাড়ে। অনামিকাকে আমি শাড়ি পরিয়ে দিয়ে বিছানায় বসতে অনামিকা বলল, চলো না আমরা বড় আপুকে ফিরিয়ে নিয়ে আসি। তবে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে রিয়া আপুর থেকে আমাকে বেশি সময় দিবে। অনামিকার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, রিয়াকে যদিও আমি সারা জীবন সময় নাই দেই, তাও কিছু বলবে না। মাসে একবার যদি ওর কাছে যাই, তাও রিয়া কোনো প্রশ্ন করবে না। ও জানে তোমার কারণে ও নতুন করে সবকিছু পেয়েছে, আর এই বিষয়ে ওর সাথে আমার কথা হয়েছে। অনামিকা আমার হাত ধরে বলল, আরে আমি তো মজা করলাম। আমার ওপর আপনার যেমন হক আছে ওরও ঠিক তাই আছে। এখন চলেন আপুকে নিয়ে আসি। আমরা রেডি হয়ে সকাল সকাল রিয়ার বাসার সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। রাইসা আমাকে দেখে বাবা বলে আমার কোলে উঠে গেল। রিয়া আর ওর বোন টেবিলে বসে নাস্তা করছিল। সকাল সকাল আমাদের দেখে ওরা অবাক হয়ে গেল। আমি ভিতরে ঢুকে বললাম, রিয়া তুমি বাড়িওয়ালাকে বলবে আজ থেকে আমরা এই বাসায় থাকবো না, আর তোমার যতদিন ইচ্ছা হয় আমার বাসায় থাকবে। এখন সবকিছু গোছগাছ করে নাও, আমরা বাসা থেকে বের হব। রিয়া দাঁড়িয়ে বলল, তুমি কি বলতে চাইছো? আর আমি এখানে থাকি না? এখানে তো ঠিক আছে। আমার মুখের উপর কথা বললে কি হবে জানো তো? রিয়া মাথা নিচু করে বলল। সরি। অনামিকা রিয়ার হাত ধরে বলল, বড় আপু চলেন আমরা আমাদের বাসায় যাই। আর আমরা থাকবো এক বাসায়। আপনি থাকবেন এক রুমে, আমি এক রুমে। পরে বাকিটা আমাদের হাজবেন্ডের ইচ্ছা। হয়েছে, এখন আর আপনাদের কোনো কথা বলতে হবে না, চলেন। সকাল সকাল সবাই মিলে সবকিছু রেডি করে রিয়াকে আমাদের বাসায় নিয়ে গেলাম। তবে রিয়া খুব খুশি হয়েছে, ওর মুখ দেখে বুঝতে পারছি। এখন আমি সবকিছু মেনটেন করে চলি। তবে রিয়ার অনামিকা কখনো ঝগড়া করে না। যদি আমি উল্টাপাল্টা কিছু করে বসে থাকি বা কাউকে কিছু বলি, উল্টা ওরা দুজন মিলে যুক্তি করে আমাকে সাজা দেয়। মানে আমি ওদের কারো কাছে যেতে পারি না। কি হলো দুঃখের কথা, সামনের মাসে আমরা সবাই মিলে কক্সবাজার যাব। তবে আমি ভাই আমার টাকায় যাব না, সবকিছু দিবে আমার শিক্ষিকা ম্যাডাম। ভালোই হয়েছে, টাকাওয়ালা বউ পেয়েছি, বেশি কাজ করতে হবে না। গল্পে আর নতুন কোনো কাহিনী লাগাতে চায় না। এখানে ইতি টানলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।